প্রথমেই আগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। মানে আজকে যে রেজাল্ট বেরিয়েছে তোমরা হয়তো ম্যাক্সিমামই পেয়েছো, ঠিক আছে? তো তোমাদের এই যে পরিশ্রম, তো তার জন্য অনেক তোমাদেরকে শুভেচ্ছা জানাই। হুম। তার সঙ্গে সঙ্গে তোমাদের 9-10ও আছে, প্লাস আপকামিং হয়তো আরও কিছু কিছু এক্সামিনেশান হবে। তো সুতরাং এই সমস্ত প্রিপারেশানগুলো সবসময় তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? কিন্তু ইন্টারভিউয়ের প্রিপারেশান মানে আমরা যেরকমভাবে সাবজেক্টের আমরা যেমন প্রিপারেশান নিয়েছি, কিন্তু ইন্টারভিউয়ের প্রিপারেশান একদম টোটালি ডিফারেন্ট। ইন্টারভিউতে কী কী বিষয় দেখা হয়, তার সঙ্গে সঙ্গে কিভাবে আমি তোমাদেরকে প্রিপারেশান দেবো আগামী কয়েকদিন, তো সেই সমস্ত বিষয়গুলোই আজকে তোমাদেরকে বলবো, ঠিক আছে? একটু দেখো, প্রথমে আগে আমি আমার প্ল্যানিংটা দেখিয়ে দিই। মানে আমি কিভাবে তোমাদের ক্লাস করব, কোন কোন ডেটে ক্লাস করব, যদি একটা ভিডিওতে আমি সব কিছু বলেছি, কিন্তু তবু একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? একটু বলবে। আমার যেটা প্ল্যানিং হচ্ছে যে ইন্টারভিউয়ের এই যে ক্লাস আছে, আজকে শুরু করছি আমি 18 তারিখ, তো আমি প্ল্যানিং করেছি 28 তারিখের মধ্যে কমপ্লিট করে দেব, ঠিক আছে? মানে যে ক্লাসগুলো প্রধানত আমি নেব সেগুলো 28 তারিখের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করে দেবো। আগামী কয়েকদিন খুবই ব্যস্ততা শিডিউল থাকবে। তো এই যে ক্লাস যেটা হবে ইন্টারভিউয়ের যে লাইভ ক্লাস, এক্ষেত্রে দেখতে পাচ্ছ 8টা থেকে 9:30। একটা স্পেসিফিক আমি টাইম রেখেছি। তোমরা জানো যে হয়তো এর থেকে বেশিও হতে পারে, আবার কোনো কোনো সময় হয়তো কোনো দিন হয়তো 8টা বা একটু হতে পারে, কিন্তু অফিসিয়াল যে টাইম সেটা হচ্ছে 8টা থেকে 9:30, ঠিক আছে? এই বিষয়টা হলো, ঠিক আছে? কখন ক্লাস নেব তো সেটা তোমাদেরকে বললাম। তার সাথে সাথে দেখো, আজকে যেমন 18/11/2025, আজকে হচ্ছে মঙ্গলবার দিন। তো মঙ্গলবার দিন তোমাদের দেখবে যে আমি তোমাদেরকে 19টা নোটস প্রোভাইড করেছি। তোমরা যারা যারা নোটস পারচেস করেছো, সুতরাং দেখবে যে তোমাদেরকে আমি 19টা নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করছি। সবাই পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? সবাই লেখাগুলো হ্যাঁ, ঠিক আছে। তোমরা দেখবে যে 19টা নোটস তোমাদেরকে আমি প্রোভাইড করেছি। তো এক্ষেত্রে প্রথম যে নোটটা আছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, মানে প্রধানত ইন্টারভিউতে কী কী বিষয়গুলো দেখা হয়, আমি যেমন তোমাদেরকে পড়াবো এবং পড়াতে পড়াতে তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে হয়তো কিছু প্রশ্ন আমি জিজ্ঞেস করব, তো তোমরা তার উত্তর দেবে। সুতরাং তোমাদের একটা কনফিডেন্সও তৈরি হবে। এর সাথে সাথে ক্লাসরুম ম্যানেজমেন্ট, যেটা বলছিলাম যে ইন্টারভিউয়ের প্রিপারেশান কিন্তু টোটালি ডিফারেন্ট, সাবজেক্টের মতো নয়। এখানে অনেক কিছু বিষয় তোমার দেখা হয়, ঠিক আছে? তো কী কী বিষয় দেখাবে সব আলোচনা করব। তো ক্লাসরুম ম্যানেজমেন্ট আজকে আলোচনা করবে, এবং তার সঙ্গে সঙ্গে এডুকেশনের মিনিংস এবং তার সঙ্গে সঙ্গে কনসেপ্ট, মানে এডুকেশন কি, তার কি কনসেপ্ট আছে। সুতরাং এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তারপরে দেখো, এখানে 18/11/2025 হলো, ঠিক আছে? তারপরে 20 তারিখ, মানে হচ্ছে 18-র পরে কালকে আর ক্লাস হচ্ছে না। 20 তারিখে আমরা যেটা করব থার্সডেতে, সেটা হচ্ছে ইভ্যালুয়েশন, মানে মূল্যায়ন। তার সঙ্গে সঙ্গে নোট নাম্বার 5 যেটা ছিল, তো সেটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট, মানে একটা স্কুলে প্রধানত কিভাবে ম্যানেজ করা হয় একটা স্কুলকে। তার সঙ্গে সঙ্গে নোট নাম্বার 6 যেটা আছে সেটা হচ্ছে বিদ্যালয় শৃঙ্খলা, মানে স্কুলের যে ডিসিপ্লিন। এবং নোট নাম্বার 7 যেটা আছে মনীষীদের অবদান, মানে বিভিন্ন মনীষী কীরকম অবদান রেখেছেন এডুকেশনাল সিস্টেমে, তো সেইগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? এইগুলোই ধরতে পারো ইন্টারভিউয়ের সিলেবাস। আমরা অনেক সময় বলি না যে ইন্টারভিউতে কোথা থেকে কী প্রশ্ন করা হবে আমরা কেউ জানি না, কিন্তু এইগুলো তুমি যদি কভার করে রাখো, টোটাল এরিয়া তোমার কভার হয়ে যাবে। এর বাইরে আর সেরকম কিছু প্রশ্ন হয় না। আমি যে বিষয়গুলো তোমাদের সঙ্গে আলোচনা করব, জেনারেলি এর বাইরে আর কিছু প্রশ্ন হবে না। কিন্তু যদি হয়ও, তাহলে তুমি মোটামুটিভাবে আমি যে লেখাগুলো দিয়েছি প্লাস যেগুলো পড়ে তুমি যদি যাও, তুমি যদি নলেজ যদি অ্যাকোয়ার করে যাও, তাহলে তুমি সমস্ত প্রশ্নের উত্তর আশা করি দিতে পারবে। এর সাথে সাথে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা একটু সাবজেক্টটা পড়ে নিতে হবে। সাবজেক্টের বিষয়টা আমি একটু পরে আসছি, আগে এই অংশটা আগে বলে দিই। তাহলে বৃহস্পতিবার দিন ক্লাস হলো, এই পিডিএফটা আমি তোমাদের গ্রুপেতে সেন্ড করে দেবো, ঠিক আছে? চাপ নেই। তারপরেই যেদিন আছে সেটা হচ্ছে শুক্র আর শনিবার নয়, সানডেতে ক্লাসটা নিচ্ছে, ঠিক আছে? সানডে ভালো করে দেখো, কেন সানডে করেছি আমি বলবো তোমাদেরকে। নোট নাম্বার 8 যেটা আছে সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশনাল পলিসি। এখান থেকে প্রশ্ন করা হয় ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 যেমন আছে, তার সঙ্গে সঙ্গে 1986-এ যে ন্যাশনাল এডুকেশনাল পলিসি যেটা ছিল, তো সেটা আলোচনা করব। নোট নাম্বার 9 যেটা আছে সেটা হচ্ছে মিড ডে মিল সিস্টেম, প্রচুর ইম্পর্টেন্ট। এবং নোট নাম্বার 10 যেটা আছে সেটা হচ্ছে সাইকোলজি। অনেক সময় স্টুডেন্টসদের বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়, আবার কোনো কোনো স্টুডেন্ট আছে প্রচুর ইন্টেলিজেন্ট হয়। আমরা অনেক সময় আইকিউ সম্পর্কে পড়েছি। সুতরাং সেই আইকিউ ক্যালকুলেশন, এগুলো সম্পর্কে একটা টিচারের জানা দরকার। একটা টিচারের যেটা জানা দরকার, তো সেগুলোই আমরা দেখব, ঠিক আছে? তারপরে যেদিন ক্লাস হবে রবিবারের পরে মঙ্গলবার দিন 25 তারিখ, দেখো নোট নাম্বার 11 মানে স্পেশাল এডুকেশন।
মানে যারা প্রচণ্ড ইন্টেলিজেন্ট স্টুডেন্ট তাদেরকে যেমন এডুকেশন দেওয়া হয়, এবং তার সঙ্গে সঙ্গে যারা পিছিয়ে পড়া শিশু তো তাদেরকেও প্রধানত শিক্ষা কিভাবে দেয়া হয়, তো সেই সম্পর্কে আলোচনা করব। তারপরে যেটা আছে সেটা হচ্ছে টিচিং মেথড। টিচিং মেথড মানে কি, প্রধানত আমরা বিভিন্ন রকমের ভাবে তোমাদেরকে পড়াই। যেমন এই যে তোমাদেরকে আমি যেটা পড়াচ্ছি এটা হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড। ডেমনস্ট্রেশন মেথডে এখানে আমি স্লাইড নিয়েছি এবং সেই স্লাইড থেকে আমি বিভিন্ন বিষয় তোমাদেরকে বলছি, সুতরাং এটা হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড। কিন্তু সরাসরি যদি তোমাদের সঙ্গে আমি কথা বলতাম, ইন্টারাকশন করতাম, তো তাকে বলা হয় লেকচার মেথড। এরকম ডিফারেন্ট টাইপের মেথড থেকে অনেক সময় প্রশ্ন করা হয়। এবং তার সাথে সাথে ভারতীয় শিক্ষা প্রশাসন, যেমন ইউজিসি কি, এনসিআরটি কি, এনসিটিই কি, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে আমরা যে মেডিকেল যে ডিগ্রি যেগুলোকে আমরা দেখি, সুতরাং সেগুলোই হচ্ছে প্রধানত ভারতীয় শিক্ষা প্রশাসন বা ইন্ডিয়ান এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এটা হচ্ছে নোট নাম্বার 13। তারপরে দেখো নোট নাম্বার 14 যেটা আছে সেটা হচ্ছে জেনারেল নলেজ। একজন টিচারের প্রধানত জেনারেল নলেজও কিন্তু তোমাদেরকে যাচাই করা হতে পারে। আমাকেই পার্সোনালি আমাকে অনেকবার যাচাই করা হয়েছে, যতবার ইন্টারভিউ দিয়েছি যাচাই করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে আমরা পড়বো। এখানে বলি এই যে নোটসটা আছে দেখবে, ওয়েস্ট বেঙ্গল থেকে প্রথমেই যেরকম প্রধানত ইন্টারভিউতে প্রশ্ন করা হয়, এগুলো খুব কমন প্রশ্ন। যেটা প্রথমেই তোমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কোথা থেকে আসছো, কোন জেলা থেকে আসছো। যখনই তুমি তোমার জেলার নাম বলবে তখন সেই জেলা থেকে এবার বিভিন্ন রকমের ইনফরমেশন তোমাকে জিজ্ঞেস করবে। তোমরা দেখবে যে যারা যারা আমার থেকে নোটসটা নিয়েছো, তোমরা দেখবে যে বিভিন্ন জেলা, যতগুলো আমাদের জেলা আছে, তো সমস্ত জেলা সম্পর্কে কিন্তু বলা আছে। ঠিক আছে, এবার যার যেটা জেলা আছে সে প্রধানত সেই জেলাটা পড়ে নেবে। কি বললাম, বোঝাতে পেরেছি? যার যেটা জেলা আছে সে প্রধানত সেই জেলাটা পড়ে নেবে। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ভারতীয় শাসন ব্যবস্থা। দেখো, একজন টিচারের এটা জানা দরকার যে ভারতবর্ষে কিভাবে টোটাল সিস্টেমটা চলছে। তার মানে হচ্ছে রাজ্যসভা কিভাবে চলছে, বিধানসভা কিভাবে চলছে, লোকসভা কিভাবে চলছে, আমাদের যে রাষ্ট্রপতি আছেন তো সেই রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন, এই সমস্ত বিষয়গুলো, প্রাইম মিনিস্টার কিভাবে নির্বাচিত হন। তারপরে এই যে বর্তমানে যে ইলেকশন কমিশন, তো ইলেকশন কমিশনে কতজন সদস্য থাকে বলতে পারবে? ইলেকশন কমিশনে কতজন সদস্য থাকে কেউ বলতে পারবে? বলতে পারবে ইলেকশন কমিশনে কতজন সদস্য থাকেন? আমরা তো সবাই ইলেকশন, আচ্ছা 4জন না 3জন বলতে পারবে? চিফ, হ্যাঁ, শাসন ব্যবস্থা। তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স। বর্তমানে তোমরা জানো যে বিভিন্ন ঘটনা বর্তমানে ঘটছে, সুতরাং এই যে আমাদের যে এটা হচ্ছে ফর্ম ফিল আপ যেটা হচ্ছে যে ভোটের, ঠিক আছে, সুতরাং এই সমস্ত বিষয়গুলো। তারপরে হচ্ছে আমাদের যে লেডি অফ জাস্টিস আছে তার মূর্তিকে চেঞ্জ করেছেন, যে সুপ্রিম কোর্টের এর আগে যিনি প্রধান বিচারপতি ছিলেন চন্দ্রচূড়, DY চন্দ্রচূড়। সুতরাং এরকম কিছু কিছু প্রশ্ন তোমাকে করা হতে পারে, এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এরপরে যে জায়গাতে আসবো তাহলে এটা ওয়েডনেসডেতে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে নোট নাম্বার 17 হলো। এরপরে দেখো নোট নাম্বার 18 যেটা আছে সেটা হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন স্কিম। তোমরা আগের দিন আমি যখন ইন্টারভিউ নিচ্ছিলাম তোমরা বলছিলে যে স্যার আমাকে শুধু গভর্নমেন্টের স্কিম থেকেই প্রশ্ন করা হয়েছে, সুতরাং গভর্নমেন্টের বিভিন্ন স্কিমগুলোও আমি দিয়ে দিয়েছি। এবং লাস্ট যেটা হবে তো সেটা হচ্ছে পলিউশন। তোমরা যেহেতু বায়োলজিক্যাল সায়েন্সের ম্যাক্সিমাম স্টুডেন্ট আছো, সুতরাং পলিউশনটা তোমাদের অতটা ট্যাকেল করতে অসুবিধা হবে না, তো সেই কারণের জন্য পলিউশন। তো এই সমস্ত বিষয়গুলো মানে 28 তারিখের মধ্যে আমার প্ল্যানিং আছে এই সব বিষয়গুলো আলোচনা করব। এখন তোমরা যে প্রশ্নটা আমাকে প্রথম, এখানে আমি যে ডেট, এবার 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 দিনগুলোকে আমি বলছি, এখানে তোমাদেরকে বলছি। দেখো দিন যেটা আমি রেখেছি, যেমন এখানে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে টুইসডে, তাহলে আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে, তাহলে এই সপ্তাহে টুইসডে হচ্ছে। তারপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে থার্সডে, মানে বৃহস্পতিবার দিন। ঠিক আছে, এবং তারপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে সানডে। তাহলে এই জায়গাতে দেখো শনিবার দিন কিন্তু আমি রাখিনি, মানে মঙ্গল বৃহস্পতি। তাহলে তুমি সামনের সপ্তাহে যে সময়টা পাচ্ছ সেটা হচ্ছে স্যাটারডে। কি বললাম বুঝতে পারলে না? আর একবার বলছি, আজকে আমি ক্লাস নিচ্ছি, আজকে মঙ্গলবার, পরের দিন আমি ক্লাস নেব কবে? আমি বৃহস্পতিবার। তারপরের আমি যে ক্লাসটা নেব সেটা হচ্ছে সানডে, মানে রবিবার দিন। তাহলে শনিবার দিন কি হবে? আমি তোমাদের বলেছিলাম যে তোমাদেরকে আমি ডেমো আমি দেখব, সুতরাং তোমাদেরকে আমি বলেছিলাম যে রেকর্ড করতে। অনেকে হয়তো রেকর্ড করে আমাকে পাঠিয়েছে, ঠিক আছে, কিন্তু যে যে পারছো না সে তখন লাইভলি দেবে। কিভাবে দেবে তোমাদেরকে আমি বলছি। তো এক্ষেত্রে ডেমো যিনি দেখবেন তিনি অন্য টিচারকে আমি ব্যবস্থা করেছি, কারণ আমি সব কিছু এও করতে পারবো না, তাছাড়া তিনি খুব এক্সপেরিয়েন্স টিচার।
সুতরাং তিনি তোমাদেরকে ডেমো প্রধানত তিনি দেখবেন, ঠিক আছে। তো তার নাম্বারটা আমি তোমাদেরকে বলে দেবো, 9টার পরে হয়তো তিনি জয়েন করবেন, তার সঙ্গে তোমাদেরকে কথা বলিয়ে দেবো, ঠিক আছে। কীভাবে ডেমো নেবেন সেটা বলে দেবো। তোমরা রেকর্ড করে তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বলবো, সেই নাম্বারে তোমরা তোমাদের রেকর্ডটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। এইবারে যে হয়তো ধরো রেকর্ড করে পাঠাতে পারছো না, তাহলে যেদিন তোমাদের ধরো শিডিউল থাকবে, ধরা যাক এই দিন আমি শনিবার দিন, তাহলে তোমাদের একটা ডেমো শিডিউল হচ্ছে, ঠিক আছে, সামনের শনিবার। কি বললাম বোঝাতে পেরেছি? তাহলে ডেমোর একটা শিডিউল কবে হচ্ছে? সামনের শনিবার, ঠিক আছে। সবাই বুঝতে পারলে? ঠিক আছে, এটুকু বোঝাতে পেরেছি? দেখো ক্লিয়ার তো? সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে সামনের শনিবার একটা ডেমো হচ্ছে তোমাদের। তারপরেই দেখো, তারপরেই যে ডেটটা আছে এটা হচ্ছে তোমার, আমি রবিবার দিন ক্লাস নিচ্ছি, একটুখানি ডেটটা হচ্ছে লিখে নেবে, ঠিক আছে, মানে টাইম, এটা ডেটটা একটুখানি লিখে নেবে। আর একবার বলছি তোমাদেরকে, তাহলে এটা হচ্ছে টুইসডে, এটা হচ্ছে থার্সডে, এই যে বৃহস্পতিবারের পরে কি হচ্ছে? সানডে। তার মানে তোমাদের একটা ডেমো হচ্ছে কবে? 22/11/2025, ঠিক আছে, শনিবার দিন, ঠিক আছে। এটা হলো, এটা ক্লিয়ার? ক্লাসও যেমন হচ্ছে তার সঙ্গে সঙ্গে ডেমো তার সঙ্গে সঙ্গে কন্টিনিউ হবে, ঠিক আছে। আর ডেমোটা যেভাবে হবে তোমরা রেকর্ড করে রাখবে, রেকর্ডটা হচ্ছে যে নাম্বার বলবো সেই নাম্বারে পাঠাবে। এবার কেউ যদি রেকর্ড করতে না পারো, তখন তাকে যখন আমি তোমাদের সঙ্গে কথা বলে নেব যে কোন সময়ে তোমরা মানে তোমরা যদি ডেমো দিতে চাও, তোমাদের যেরকম শিডিউল আসবে, তো সেরকমভাবে তোমরা ডেমোর জন্য শুধু প্রিপারেশানটা নিয়ে রাখবে। মানে তুমি যদি সরাসরি যদি দিতে চাও, তাহলে তুমি মোবাইলটা রাখবে, ঠিক আছে, মোবাইলটা রেখে তোমার মানে নেটটাকে অন করবে, অন করে তুমি ডাইরেক্টলি ডেমো দেবে। আমি কি বললাম বোঝাতে পেরেছি? যারা রেকর্ড করতে চাও তাহলে রেকর্ড করে পাঠিয়ে দেবে, অথবা যদি ডাইরেক্ট যদি দিতে চাও তাহলে সেইভাবে করবে, ঠিক আছে। ক্লিয়ার তো? পরের সপ্তাহে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, 23 তারিখের পরে তারপরেই দেখো এই দিন হচ্ছে মঙ্গলবার, তার মানে 24 তারিখে আর একটা ডেমোর টাইম দেব, তাহলে 24/11/2025 কবে? সোমবার। কি বললাম বোঝাতে পেরেছি? একটুখানি লিখে নাও, তাহলে 22 তারিখে ডেমো হচ্ছে, 24 তারিখে ডেমো হচ্ছে, ঠিক আছে। মঙ্গলবার হয়ে গেল। তারপরেই দেখো যে ডেটটা আমি রেখেছি সেটা হচ্ছে বুধবার দিন, তাহলে মঙ্গলবার দিন আমি ক্লাস করছি, সোমবার দিন তোমাদের ডেমো হচ্ছে 24 তারিখ, ঠিক আছে। তাহলে 25 তারিখ কী বার হচ্ছে? 25 তারিখ হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে। 24 তারিখ তাহলে ডেমো হচ্ছে একটা, 25 তারিখ আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো 26 তারিখ আমি একটা ক্লাস নিচ্ছি বুধবার দিন, 26 তারিখ তাহলে কি নিচ্ছি? তার মানে ওই সামনের সপ্তাহে মঙ্গল এবং বুধবার দুদিন ক্লাস নিচ্ছি। তারপরেই দেখো তাহলে এক্ষেত্রে 27 তারিখ একটা ডেমো হচ্ছে, 27 তারিখ 27 নভেম্বর তাহলে একটা ডেমো হচ্ছে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। ক্লিয়ার? 27 তারিখ হয়ে গেল, বৃহস্পতিবার, ঠিক আছে। এটুকু বোঝাতে পেরেছি? ঠিক আছে, আচ্ছা। এরপরে তোমরা ঠিকই বলেছিলে 28 তারিখটা শুক্রবার হবে, আমি স্যাটারডে করে ফেলেছি, তাহলে 28 তারিখে আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে। আর শনিবার দিন, সামনের শনিবার তোমাদের আরও একটা ডেমো হচ্ছে 29/11/2025, তার মানে তোমাদের ডেমো ক্লাস হচ্ছে 22 তারিখ, 24 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ। ক্লিয়ার? কি বললাম বোঝাতে পেরেছি? সবাই শুনতে পেয়েছ? এর জন্য তোমরা জানো তো, ওইটার জন্য পারচেসের জন্য 8348091202 হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। কারণ নোটসগুলো দেখো লিখে লিখে করেছি তো, বুঝতে পেরেছ? এখানে যে নোটসগুলো আছে, হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি, দেখে তোমাদের যদি সুইটেবল মনে হয় তবেই পারচেস করবে, নাহলে তুমি ক্লাসও করতে পারো, ক্লাস থেকে তোমার যদি হয়ে যায় কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, এখানে দেখো, তো প্রথম আজকে আমি তোমাদের যেরকম শিডিউল দিয়েছিলাম, যে শিডিউলটা আছে সমস্ত শিডিউলে তোমাদেরকে আমি মানে আজকে যেটা বললাম সেই শিডিউলটা তোমাদের গ্রুপেতে আমি দিয়ে দেব, মানে কী বার কী ক্লাস হবে না হবে এটা গ্রুপেতে দিয়ে দেব। তো আজকে আমরা তাহলে 3টে নোটস পড়বো। আমি তোমাদের মোট 19টা নোটস তোমাদেরকে দিয়েছি, এই প্রত্যেকটা নোটস তোমাদের কভার করবে। হ্যাঁ, আর একটা বিষয় যেটা বলছিলাম, তো সাবজেক্টে কিন্তু অবশ্যই তোমরা পড়ে রাখবে। ক্লাস 11 এবং ক্লাস 12-এর যে বই, পুরানো বই হলেও হবে, এখনকার যে সেমেস্টার সিস্টেম যে বই আছে আর কি, তো সেই বইটা প্রধানত না পড়লেও হবে, তোমাদের হয়তো কারোর কাছে নেই। সুতরাং সেরকম ক্ষেত্রে তোমাদের যে পুরানো যে বই আছে,
মানে 11 এবং ক্লাস 11 এবং ক্লাস 12 আর 9 আর 10, ঠিক আছে? তো সেই বইটা কিন্তু তোমরা কালেকশন করে রাখবে। দাঁড়া 1 মিনিট, সেটাই তো বলছি, সাবজেক্টে একটু শুনে নাও, ঠিক আছে? ওটা বলছি। দেখো সাবজেক্টে প্রধানত যেখান থেকে প্রশ্ন করা হয়, প্রধানত ধরা যাক তুমি, হ্যাঁ যেটা বলছিলাম, তোমরা ক্লাস 11 আর ক্লাস 12-এর বইটা ভালো করে পড়বে। সাবজেক্টে যে টোটাল যে বায়োলজি বই আছে, ক্লাস 11 আর ক্লাস 12-এর বই ভালোভাবে পড়বে, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আর সেকেন্ড যেটা বলার, তো সেটা হচ্ছে যে তোমাদের যে এমএসসিতে যে স্পেশাল পেপার ছিল, তো সেই স্পেশাল পেপারটা এমএসসি লেভেলে পড়বে, আর বাকিটা প্রধানত এইচএস লেভেলে বা ক্লাস 9 এবং 10 আর 11 আর 12-এর বই ভালো করে পড়বে। প্রধানত সাবজেক্ট থেকে এরকম প্রশ্ন করা হয়, তুমি যদি বোটানি ব্যাকগ্রাউন্ডের হও তাহলে বোটানিটাকে বেশি স্ট্রেস দেবে। যেমন ক্লাস 11-এর যেরকম সিলেবাসে যেমন আছে বোটানি, টোটাল পোর্শনটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এবার ধরা যাক ফ্লোরাল ডায়াগ্রাম প্লাস ফ্যামিলির ক্যারেক্টার, ওরকম নয়, বেসিক জিনিসগুলো তোমাকে ভালোভাবে পড়ে রাখতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? সিম্পল সিম্পল প্রশ্ন করা হয়, ছোট ছোট কোয়েশ্চেন্স করা হয়, ঠিক আছে? জেনেটিক্স ভালো করে একটু খেয়াল করবে, মলিকুলার বায়োলজি পড়বে, তার সঙ্গে সঙ্গে প্ল্যান্ট ক্লাসিফিকেশান পড়বে, অ্যানিম্যাল ক্লাসিফিকেশান থেকে প্রচুর প্রশ্ন করা হয়। জেনারেলি আমার যেটা মনে হয় যেখান থেকে প্রশ্ন করা হয় প্রধানত বলছি তোমাদের, যদিও স্পেসিফিক্যালি এইভাবে বলা যায় না, যেমন প্ল্যান্ট ক্লাসিফিকেশান, তার সঙ্গে সঙ্গে অ্যানিম্যাল ক্লাসিফিকেশান, তার সাথে সাথে তোমার জেনেটিক্স, মলিকুলার বায়োলজি থেকে হয়তো কিছু প্রশ্ন করা হতে পারে, ঠিক আছে? এন্ডোক্রিনোলজি থেকে অনেক সময় প্রশ্ন করা হয় অ্যানিম্যালের ক্ষেত্রে, তারপরে হিউম্যান ফিজিওলজি থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়। তো এইরকম জায়গাগুলো প্রধানত তারা প্রশ্ন করেন, বেসিক জায়গা থেকে প্রধানত প্রশ্ন করেন। তুমি একটু পড়ে রাখবে, তোমরা তো এতদিন সাবজেক্টটা পড়েছো, সুতরাং তোমাদের নলেজে আছে। তো এই জায়গাগুলো থেকে প্রধানত প্রশ্ন করা হয়। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার স্পেশাল পেপার কোনটা, আমি তখন এন্ডোক্রিনোলজি বলেছিলাম। তখন এন্ডোক্রিনোলজি থেকে তখন তারা বিভিন্ন প্রশ্ন করেছিলেন। আমি মোট 3বার আমি ইন্টারভিউ দিয়েছি। তো প্রথমবার যখন ইন্টারভিউ দিয়েছিলাম আমাকে জেনারেল নলেজ থেকে প্রশ্ন করেছিলেন, ঠিক আছে? যেমন আমাদের স্টেট থেকে প্রশ্ন করেছিলেন, আপনি কোন জেলা থেকে এসেছেন, তো সেগুলো প্রশ্ন করেছিলেন। তারপরে গঙ্গা নদীর গতিপথ প্রশ্ন করেছিলেন জিওগ্রাফি থেকে, ঠিক আছে? তারপরে হচ্ছে কিছু পলিউশন থেকে প্রশ্ন করেছিলেন প্রথমবার। সেকেন্ডবার যে বছর আমি পেয়েছিলাম, তো সেই বছরে এমনি নর্মাল প্রশ্ন করলেন যে আপনার সম্বন্ধে কিছু বলুন, আপনার হবি কি, এটা কিছু এই সম্বন্ধে বলুন। তারপরেই যেটা আমাকে প্রশ্ন করলেন যে আপনাকে কোথা থেকে প্রশ্ন করব, এটা সেকেন্ডবারে আমি বলছি। দ্বিতীয়বার যখন ইন্টারভিউ দিয়েছিলাম আমি বললাম যে স্যার আমার প্রিয় সাবজেক্ট মানে প্রিয় টপিকস হচ্ছে ইভলিউশন। তখন তারা ইভলিউশন থেকে বিভিন্ন প্রশ্ন করেছিলেন, যে ন্যাচারাল সিলেকশন কাকে বলে। তারপরে হচ্ছে যে আচ্ছা আরেকটা প্রশ্ন আমার খুব মনে পড়ে, তারা বলেছিলেন যে পরীক্ষাগারে কি ইভলিউশনকে আপনি প্রমাণ করতে পারবেন, তো সেটা আমাকে প্রশ্ন করেছিলেন, ঠিক আছে? সুতরাং ইভলিউশন থেকেই আমাকে সেকেন্ডবার ম্যাক্সিমাম প্রশ্ন করেছিলেন। তারপরে বিভিন্ন জেনারেল নলেজ থেকে বিভিন্ন প্রশ্ন করেছিলেন, অনেকক্ষণ ইন্টারভিউ নিয়েছিলেন। আর লাস্টবার 2016-তে যে ইন্টারভিউ দিয়েছিলাম, সেটা দিয়েছিলাম আমি কাছাকাছি আসার জন্য। তো সেখানে প্রথমেই তো এমনি নামটাম জিজ্ঞেস করার পরেই, তোমরা হয়তো অনেকে 16-তে ইন্টারভিউ দিয়েছো, তো একদম ডিরেক্টলি চলে গেলেন যে আপনার সাবজেক্ট কি, আমি বললাম যে জুলজি। তখন বললেন যে স্পেশাল পেপার কি, আমি বললাম এন্ডোক্রিনোলজি। তখন এন্ডোক্রিনোলজি থেকে অনেক প্রশ্ন করলেন, অনেকগুলো, যেমন হচ্ছে মেকানিজম অফ হরমোন অ্যাকশন ইত্যাদি, এই সমস্তগুলো করার পরেই অ্যানিম্যাল ক্লাসিফিকেশান থেকে 2-4টে প্রশ্ন করেছিলেন, যেমন ম্যামালসের কতগুলো অর্ডার থাকে, তখন ওই মুহূর্তে আমার মনে পড়েনি, ঠিক আছে? সুতরাং এরকম শুধুমাত্র ওই প্রশ্নের উত্তরটাই আমি পারিনি, বাকি 18 থেকে 19টা প্রশ্ন করেছিলেন, আমি সবগুলো উত্তর দিয়েছি। সিম্পল প্রশ্ন, যে সেকেন্ড মেসেঞ্জার কাকে বলে। তাহলে আমি যেটা বলতে চাইছি, প্রশ্ন যদি ওনারা করেন, তোমাকে হয়তো সাবজেক্ট থেকে এটা প্রশ্ন করতে পারেন যে আপনাকে কোন জায়গা থেকে প্রশ্ন করব, এটা হতে পারে। অথবা তুমি যে জায়গাতে যদি ডেমনস্ট্রেশন যদি আগে হয়, তাহলে তুমি ধরা যাক যে টপিক্সের ডেমনস্ট্রেশন দিয়েছো, তো সেই জায়গা থেকে প্রশ্ন করা হতে পারে। কোথা থেকে সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে এইভাবে বলা সম্ভব নয়, তবে জেনারেলি ক্লাসিক্যাল জায়গা থেকে প্রশ্ন করা হয়। যদি তুমি বোটানি স্টুডেন্ট হও তাহলে বোটানির ক্লাসিফিকেশান ভালো করে পড়বে, বোটানির হরমোন ভালো করে পড়বে, ফটোসিনথেসিস ভালো করে পড়বে, এরকম জায়গাগুলো পড়বে, এখান থেকে প্রশ্ন করা হয়। এবং জেনেটিক্স আর মলিকুলার বায়োলজি পড়ে রাখবে, এই জায়গাগুলো স্ট্রেস দেবে, ঠিক আছে? তুমি যদি জুলজি স্টুডেন্ট হও তাহলে অবশ্যই অ্যানিম্যাল ক্লাসিফিকেশান ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? এর সাথে সাথে
আর তুমি যদি ফিজিওলজির যদি স্টুডেন্ট হও তাহলে হিউম্যান ফিজিওলজির থেকে পড়ে যাবে। আর জুলজি আর ফিজিওলজির যারা স্টুডেন্ট অবশ্যই হিউম্যান ফিজিওলজি কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। জেনারেলি এই জায়গাগুলো থেকে প্রশ্ন ধরার প্রবাবিলিটি থাকে। তবে যারা ইন্টারভিউ নেবেন এটা তো প্রধানত তাদের ওপর ডিপেন্ড করে, সুতরাং স্পেসিফিক্যালি এটা বলা যায় না যে কোন মানে সাজেশন এটা করা যায় না, কিন্তু যেটা সাজেশন করা যায় তো সেইভাবেই আমি সেটা বলছি, সেই জন্যই ইন্টারভিউয়ের এই প্রিপারেশনটা দেওয়া আমার উদ্দেশ্য। ঠিক আছে, এবার বলো কে কি বলছো বলো। হুম 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 আচ্ছা, হ্যাঁ বলছি, ঠিক আছে বলছি। তোমার যেহেতু মাইক্রোবায়োলজি ছিল তাহলে এক্ষেত্রে তুমি ভাইরাস, তার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া, ঠিক আছে, মাইক্রোবসের যে সমস্ত গুরুত্ব, কি বললাম বুঝতে পেরেছো, মাইক্রোবসের গুরুত্ব, তার সঙ্গে সঙ্গে মাইক্রোস্কোপিটা একটু ভালো করে পড়বে। একদম শুরু করবে মাইক্রোস্কোপি থেকে, ঠিক আছে, যে কত রকমের মাইক্রোস্কোপ হয়, এটা হয়ে গেল। তারপরেই যেটা পড়বে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঞ্জিটা একটু পড়ে যাবে, ভাইরাস ব্যাকটেরিয়া একদম ডিটেলসে পড়বে, কোভিড-19 ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। তো এইগুলোই প্রধানত প্রশ্ন করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, তো এই জায়গাটা একটুখানি পড়ে যাবে যে কোন ধরনের ব্যাকটেরিয়া প্রধানত কিসে ব্যবহার করা হয়, এবং এর সাথে সাথে ডিজিজগুলোকে একটু স্ট্রেস দেবে, ঠিক আছে। কি বললাম বোঝাতে পেরেছি? হ্যাঁ, এইগুলোতে একটু স্ট্রেস দেবে ব্যাস। এবং প্রচণ্ড মডার্ন থেকে, এবং স্টেনিংগুলো, ব্যাকটেরিয়ার যে স্টেনিং যে প্রসেস আছে, যে অ্যাসিড ফার্স্ট স্টেনিং প্লাস অন্যান্য যে স্টেনিং প্রসেস, এই জায়গাগুলো একটু স্ট্রেস দেবে। কি বললাম বোঝাতে পেরেছি? ঠিক আছে, হ্যাঁ, হুম 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 আচ্ছা, তাহলে যেটা করেছিলে তো সেইভাবেই বলবে, কিন্তু ওই জায়গাটা ভালো করে জেনে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? যেটা তুমি পড়েছো আর কি ওটা ভালোভাবে জেনে যাবে। এবং সবসময় আমি যেটা বলি সেটা হচ্ছে যে তুমি যে টপিক্সের ডেমো দেবে, ধরা যাক তুমি জেনেটিক্সে তুমি ডেমো দিচ্ছ, আমি সবসময় প্রেফার করবো জেনেটিক্সে ডেমো দেওয়াটা কিন্তু তুলনামূলকভাবে ইজি, এবং তার সঙ্গে সঙ্গে বোঝানোটাও কিন্তু খুব সহজ, তোমার কনসেপশনটাকে দেখানোও কিন্তু খুব সহজ তুমি যদি জেনেটিক্সের ডেমোটা দাও, তাহলে তখন কিন্তু জেনেটিক্স কিন্তু ভালোভাবে পড়ে যাবে। যে টপিক্সের ওপর ডেমো দেবে সেটা তো ডিপলি অবভিয়াসলি পড়ে যাবে, তার সঙ্গে সঙ্গে টোটাল যে সেই গ্রুপটা পড়ে যাবে। ধরা যাক তুমি রেসপিরেটরি সিস্টেমের ডেমো দিচ্ছ, সুতরাং টোটাল রেসপিরেটরি সিস্টেম কিন্তু ভালোভাবে পড়ে যাবে। যার ওপর দিচ্ছ রেসপিরেটরি সিস্টেম, কেউ বলছিল স্যার মেকানিজম অফ রেসপিরেশন, সুতরাং টোটাল মেকানিজম অফ রেসপিরেশন ভালোভাবে পড়বে, তার সঙ্গে সঙ্গে টোটাল রেসপিরেটরি সিস্টেম ভালো করে পড়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? যেরকমভাবে সিরিয়াসলি তোমরা রিটেন এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিয়েছিলে, একই রকম সিরিয়াস অ্যাটিটিউড নিয়ে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউয়েরও কিন্তু প্রিপারেশান নিতে হবে। একদম শেষ মুহূর্তে এটা আমরা চলে এসেছি, সুতরাং দেখতে পাচ্ছ প্রচুর কম্পিটিশান, 1 ইঞ্চি কিন্তু জমি ছাড়লে হবে না। কি বললাম বোঝাতে পেরেছি? ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা ওয়াহেদা কি বলছে একটু শুনে নিই, তারপর বলছি, বলো। হ্যাঁ, না 11-12 হলে, না 11-12 হলে তুমি 11-12 থেকেই করবে অবভিয়াসলি। 11-12 স্পেসিফিক্যালি যেগুলো, অবশ্যই হ্যাঁ, না সেরকম কোনো ব্যাপার নেই, যদি বোটানি হয় তুমি জেনেটিক্স থেকে করবে, জেনেটিক্স তো সব কিছুতেই আছে। বায়োটেকনোলজি থেকে করবে, ধরা যাক তুমি জেনেটিক্যালি মডিফাইড কোনো প্ল্যান্ট যে বিটি ক্রপ থেকে তুমি করতে পারো মানে তোমার ডেমো। আমি যেটা বলতে চাইছি যে তুমি যদি 11-12 লেভেলে পরীক্ষা দাও, 11-12 লেভেলে যে টপিক্সগুলো আছে সেইগুলো করবে, সেখান থেকে ডেমো দেবে। যেমন 9-10-এ যেমন রেপ্লিকেশান নেই, কিন্তু 11-12-এ আছে, সুতরাং তুমি রেপ্লিকেশান চয়েস করতে পারো, টোটাল রেপ্লিকেশান নয়, রেপ্লিকেশানের এনজাইমোলজি চয়েস করতে পারো, অথবা ট্রান্সক্রিপশানে তুমি প্রোমোটার চয়েস করতে পারো। এরকম গ্রুপ করে নেবে, যেগুলো 11-12-এ আছে সেই টপিকগুলোই দেবে, ঠিক আছে। আচ্ছা, আর কে কি বলছো বলো। হ্যাঁ সুনন্দা বলো বলো বলো। হুম হুম হ্যাঁ হ্যাঁ তুমি জেনেটিক্সে, হ্যাঁ তুমি জেনেটিক্সে তোমার 11-12-12এও কিন্তু অনেক কিছুই আছে জেনেটিক্সে, সুতরাং সেই জায়গাটা পড়ে নেবে, ঠিক আছে। হ্যাঁ একদম একদম 11 ইন্টারভিউয়ের জন্য 11-12 লেভেলের বইটা পড়লেই তোমার হয়ে যাবে, যেহেতু তোমার জেনেটিক্স ছিল। এবার কারো ধরো সেরিকালচার আছে, আবার কারো ধরো অন্য কোনো যেমন এন্ডোক্রিনোলজি কারো যদি থাকে, যেমন আমার যেমন যেমন ছিল, আমি তখন এন্ডোক্রিনোলজি একদম ডিপ লেভেলে পড়ে গিয়েছিলাম,
ঠিক আছে, তো সেটা বলছি আর কি। হ্যাঁ, আর কি বলছো বলো। হ্যাঁ, হ্যাঁ বলো। স্যার আমার প্রথম পেপার ওই বায়োকেমিস্ট্রি প্লান্ট ফিজিওলজি ছিল। হুম। তো বায়োকেমিস্ট্রি থেকে ঠিক মানে কোন জিনিসগুলো আচ্ছা পড়বো বায়োকেমিস্ট্রি? হ্যাঁ হ্যাঁ, বায়োকেমিস্ট্রি থেকে তুমি বিশেষত কার্বোহাইড্রেট মেটাবলিজম ভালো করে পড়বে। তার সঙ্গে সঙ্গে এই যে কার্বোহাইড্রেটের যে মনোস্যাকারাইড এই সমস্ত জায়গাগুলো আছে, প্রোটিন মানে ম্যাক্রো মলিকুলগুলো ভালো করে পড়বে, ডিএনএ আরএনএ ভালো করে পড়বে, এবং তার সঙ্গে সঙ্গে যে কার্বোহাইড্রেট যে মেটাবলিজম আছে ভালো করে পড়বে, একদম গ্লাইকোলাইসিস সেলুলার যে রেসপিরেশন আছে এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে বায়োকেমিস্ট্রিতে। ঠিক আছে, এই কয়েকটা অংশ বেসিক্যালি পড়বে। যারা টিচার হবেন বেসিক জায়গা থেকে প্রশ্ন করবেন, এমন প্রশ্ন করবেন যেগুলো ক্লাস 11-12 সঙ্গে রিলেটেড, তো সেরকম তারা প্রশ্ন করবেন। এনজাইম ভালো করে পড়বে। ঠিক আছে। এনজাইমের অ্যাকচুয়ালি জেনেটিক্স যেটা মাইকেলিস মেনটেন হুম হুম কোশ্চেনটা আছে, হুম। ওইটা ওইটাতে একটু ভয় লাগছে যে ওখান থেকে ঘাবড়ে না যায়। না না, দেখো তোমাকে যদি প্রশ্ন করে তাহলে তোমাকে বলবে যে হোয়াট ইজ কেএম, এরকমই প্রশ্ন করতে পারে। এখন তার সেরকম লিখে লিখে কোনো কিছু এরকম ব্যাপার নেই, সুতরাং কেএমটা এটা হচ্ছে ধরতে পারে, এরকম জায়গাটা থেকে প্রশ্ন করতে পারে। ঠিক আছে। হ্যাঁ, বলছি যে হ্যাঁ কোনটা বলবো বলো। হ্যাঁ, তুমি পুরো টোটাল ম্যাক্রোমলিকুল পড়বে, ভালো করে শোনো। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ডিএনএ আরএনএ পড়বে। তারপরে কার্বোহাইড্রেট মেটাবলিজম ভালো করে পড়বে। ঠিক আছে, একদম গ্লাইকোলাইসিস, ক্রেব সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ভালো করে পড়বে। তার সঙ্গে সঙ্গে একটু ফটোসিনথেসিসটা পড়ে রাখবে, ফটোসিনথেসিসের ডার্ক রিয়াকশন যেগুলো আছে ওইটা একটু পড়ে রাখবে। এর সাথে সাথে সেটা হচ্ছে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডটা পড়ে রাখবে। ঠিক আছে, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, লিখছো তো। হ্যাঁ, এর সাথে সাথে যেটা পড়বে সেটা হচ্ছে যে মাসেলসের ওপর কিভাবে এই যে কোরি সাইকেল আছে, লিভার কিভাবে ইনভলভ হচ্ছে, এই যে জিনিসগুলো একটু মাসেল ফিজিওলজিটা একটু পড়ে যাবে, মাস্কুলার ফিজিওলজি। হ্যাঁ, মাসেলসের যে ব্যাপারগুলো। ঠিক আছে, মাসেলসে যে এনার্জি তৈরি হচ্ছে, মাসেল ক্রিয়েটিন ফসফেট, ওগুলো সব হচ্ছে তোমার বায়োকেমিস্ট্রির সঙ্গে রিলেটেড, সুতরাং এই জায়গাগুলো পড়বে। ঠিক আছে। দেখছি এই হুম ধরনের গুলো ছিল না হুম হুম যেটা মানে যেটা বললেন তো হুম। এইটা হ্যাঁ, তুমি ক্লাস 11-এর আমি যে নোটস দিয়েছিলাম মাসেলসের, তো সেটা পড়লেও তোমার হয়ে যাবে, কভার হয়ে যাবে। ঠিক আছে, 11-এর স্যার বইতে সব কিছু দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ বলো, মৌসুমি বলো। বলছি স্যার আমার এন্টোমোলজি ছিল ওখান থেকে কিছু পড়বো স্যার? এন্টোমোলজি ছিল, আচ্ছা আচ্ছা। এন্টোমোলজিতে পুরো ক্লাসিফিকেশন মানে আর্থ্রোপোডার ক্লাসিফিকেশন ভালো করে পড়ে যাবে এন্টোমোলজিতে, এবং তার সঙ্গে সঙ্গে যে মানে আহ, তোমার ইনসেক্টের যে মেটামরফোসিস যেটা আছে, ঠিক আছে, এগডাইসন, জুভেনাইল, ওই যে মেটামরফিক যে হরমোন, প্রোথোরাসিকোট্রপিক হরমোন যে জায়গাগুলো আছে, কর্পোরা কার্ডিয়াকা, কর্পোরা অ্যালাটা, এগুলো থেকে প্রচুর প্রশ্ন করা হয়। তার সঙ্গে সঙ্গে এই যে মানে এন্টোমোলজিতে বিভিন্ন প্র্যাকটিক্যালের কিছু কিছু বিষয় থাকে, তো যেমন একটা এন্ডসকে আমরা যখন ক্লাসিফিকেশন করি, ঠিক আছে, তখন যে তার যে ট্যাক্সোনমি কিগুলো ধরে ধরে কিভাবে আমরা এন্টের ক্লাসিফিকেশন করব। ঠিক আছে, যেমন সোলেনাপসিস জেমিনাটা, সোলেনাপসিস নিটেন্স, এরকম কিছু কিছু প্র্যাকটিক্যাল করেছিলে তো এন্টোমোলজিতে। আচ্ছা যাই হোক, তো ইনসেক্টের যে মানে ইনসেক্ট বলতে আমরা যে অ্যান্ডসের যে ক্লাসিফিকেশন, ওইখান থেকে তোমাকে প্রশ্ন করা হতে পারে এন্টোমোলজিতে। অ্যান্ডসটা একটুখানি পড়ে যাবে, হ্যাঁ, অ্যান্ডস নিয়ে। ঠিক আছে। স্যার হ্যাঁ বলো, সরবরি বলো। স্যার এন্ডোক্রিন আচ্ছা তুমি যেহেতু, আচ্ছা মৌসুমীকে একটা প্রশ্ন করি, তোমরা যেহেতু আছো, বলো তো প্রজাপতি আর মথের মধ্যে পার্থক্য কি? তোমার তো এন্টোমোলজি ছিল, বলো। স্যার মনে নেই আচ্ছা এটা আমার কি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মথ তো জেনারেলি নকটার্নাল হয়, আর প্রজাপতি ডায়ার্নাল হয় দিনের বেলা। আর মথ হচ্ছে যখন বসে দেখবে তারা ডানাটাকে ছড়িয়ে বসে, আর প্রজাপতি যখন হয় তখন সে উড়ে, মানে তার ডানা সেরকম কোনো স্পেসিফিক ব্যাপার থাকে না। ঠিক আছে, তো এগুলোই হচ্ছে বেসিক পার্থক্য, এরকম টাইপের প্রশ্ন হতে পারে একদম বেসিক জিনিস থেকে, বুঝতে পারছো? আচ্ছা সরবরি কি বলছিলে বলো। স্যার এন্ডোক্রিনোলজি থেকে হ্যাঁ এন্ডোক্রিনোলজি থেকে, হ্যাঁ এন্ডোক্রিনোলজি থেকে ডেমোর যে টপিকস হতে পারে, তুমি এন্ডোক্রিনোলজি, হ্যাঁ এন্ডোক্রিনোলজি থেকে ডেমোর যে টপিক হতে পারে সেটা হচ্ছে যে হরমোন অ্যাকশন, মেকানিজম অফ হরমোন অ্যাকশন, এটা হচ্ছে ক্লাস 11-এ আছে।
যেমন তুমি সেকেন্ড মেসেঞ্জার যে IP3 ড্যাগ দিয়ে যেটা হচ্ছে, মানে ধরা যাক 7 মেমব্রেন স্প্যানিং রিসেপ্টর অ্যাডিনাইলিল সাইক্লেস কিভাবে IP3 ড্যাগ তৈরি হচ্ছে এটা তুমি ডেমো দিতে পারো। কি বললাম বুঝতে পেরেছো? এটা একটা খুব ভালো টপিক মলিকুলার লেভেলে। হ্যাঁ, এটা হবে। আর সেকেন্ড যেটা হতে পারে অনেক সময়, সেটা হচ্ছে যে আমাদের যে ফসফেট এবং ক্যালসিয়ামের যে রেগুলেশন, ঠিক আছে, তো সেটা একটা ডেমোর জন্য টপিক হতে পারে। তবে এন্ডোক্রিনোলজি থেকে তুমি যদি ডেমো দিতে চাও, মেকানিজম অফ হরমোন অ্যাকশনটা কিন্তু খুব একটা ভালো চয়েস। বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। হুম, মেকানিজম অফ হরমোন অ্যাকশন। মেকানিজম অফ হরমোন অ্যাকশন সেলস, হ্যাঁ, সেল সারফেসের থ্রু দিয়ে কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে তোমার স্টেরয়েড যে হরমোন আছে তা সেরকম থ্রু দিয়ে তো কাজ করে। সুতরাং মেকানিজম অফ হরমোন অ্যাকশন এটা একটা ভালো ডেমো টপিক হতে পারে। হুম, ঠিক আছে। হ্যাঁ বলো বলো, বিদিশা বলো। 9-10-এ হ্যাঁ জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, জিজ্ঞেস করতে পারে। তোমাকে সব প্রিপারেশন নিয়ে যেতে হবে, এটা বলছি আর কি। দেখো, সাবজেক্ট নিয়ে অত চাপের কোনো ব্যাপার নেই। তোমাকে যে বেসিক লেভেল থেকে প্রশ্ন করবে তুমি উত্তর দিতে পারবে, ভয়ের কোনো ব্যাপার নেই। ক্লাস 11 আর ক্লাস 12 আর 9 আর 10-এর বই ভালো করে পড়ে যাবে এবং এখনকার যে সেমিস্টার সিস্টেম আছে একটু ভালো করে পড়বে। একটু বলে দিই, ক্লাস 11-এ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটো হয়। ক্লাস 11-এ 35 মার্কস থাকে এবং তার সঙ্গে সঙ্গে সেমিস্টার 2-তে 35 মার্কস থাকে আর 30 মার্কসের প্র্যাকটিক্যাল হয়ে গেল। সেমিস্টার 1-এ MCQ বেসড হয়। আর ক্লাস 12-এ যেটা আছে সেটা হচ্ছে সেমিস্টার 3 আর সেমিস্টার 4। তাহলে ক্লাস 12-এ যে সেমিস্টার 3-তে থাকে 35 মার্কস, সেখানে MCQ বেসড এক্সামিনেশন হয় নতুন সিস্টেমে। আর সেমিস্টার 4 থাকে 35 মার্কস, সেখানে লং আনসার টাইপের কোয়েশ্চেন্স হয়। ঠিক আছে, এখনো পর্যন্ত পরীক্ষা হয়েছে সেমিস্টার 1, সেমিস্টার 2-11-এর এখনো হয়নি। আর হচ্ছে যে তোমার 12-এর ক্ষেত্রে সেমিস্টার 3 হয়েছে, সেমিস্টার 4 হয়নি। আর প্র্যাকটিক্যালে 30 মার্কস করে থাকে। সুতরাং সেমিস্টার 1-এ কী কী আছে, সেমিস্টার 2-তে কী কী আছে, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ কী কী আছে, এই সিলেবাসটা একটু জেনে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? না, দুটো সেমেস্টার মিলিয়ে একটা প্র্যাকটিক্যাল হয়। ঠিক আছে, হ্যাঁ, দুটো সেমেস্টার মিলিয়ে একটা প্র্যাকটিক্যাল হয়। আর কে কি বলছো বলো। হ্যাঁ বলো বলো বলো। আচ্ছা। বলছি হুম যে স্যার আমার ফিশারি ছিল হুম এবং আগের বছর 2016-তে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ফিশারি থেকে। হুম তো এবারে কি জিজ্ঞেস করা হচ্ছিল এটা আমার মনে নেই, কিন্তু হুম পড়াতেও বলেছিল যে ফিশারি থেকেই পড়া। হুম হুম তো সেইটা একটা ছিল আমারটা। তো এখানে এই মুহূর্তে ফিশারির থেকে তো বলতে আমাদের 12-এর যে ফিশারির অংশটুকু আছে অ্যাকুয়াকালচার, হুম ওই শুধু ওইটুকুনিই আছে, মানে খুব যে বেশি আছে তা না, হুম প্রচলিত প্রজনন হুম ওইগুলোই যা আছে। হুম তো ওইগুলো পড়বো, প্লাস আবার কি আমাদের এমএসসি লেভেলেও ঢুকতে হবে? তুমি ইকোনমিক জুলজি ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, ফিশারিটা যেগুলো আছে সেগুলো তো নর্মাল বিষয় যেগুলো আছে, যেমন হ্যাচারি ফ্যাচারি এগুলো যেমন পড়ছো ক্লাস 12-এর টোটাল জায়গাটা পড়ছো, এবং তার সঙ্গে সঙ্গে ইকোনমিক জুলজি যেমন এপি কালচার পড়বে, সেরিকালচার পড়বে। ঠিক আছে, তো এই দুটো জিনিস ভালো করে পড়বে এবং তার সঙ্গে সঙ্গে তোমার ফিশারিজটা ভালো করে পড়বে। আমি যে নোটস দিয়েছি দেখবে ফিশারি একদম কমপ্লিট করা আছে সুন্দরভাবে, তো সেটা পড়ে গেলেও তোমাদের হবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওর যে মধুরিমা একটা ভালো কথা বলেছে, যেমন বললো যে মানে যেটা তোমার স্পেশাল পেপার আছে, তো সেই স্পেশাল পেপার থেকে একটা ডেমো টপিক তৈরি করে নিয়ে যাবে। আমি তোমাদের বলেছিলাম যে 4টে মোটামুটি টপিক তৈরি করে নিয়ে যাবে, ক্লাস 11 থেকে 2টো, ক্লাস 12 থেকে 2টো, আর 9-10 যদি হয় 9 থেকে 2টো, 10 থেকে 2টো। ঠিক আছে, 9-10 হলে তো অসুবিধা নেই, কিন্তু পিজি লেভেলে তোমরা তোমাদের যে স্পেশাল পেপার আছে সেখান থেকে অন্তত একটা টপিক তৈরি করে নিয়ে যাবে। আমি যে 4টে টপিক বলেছিলাম তার মধ্যে একটা টপিক স্পেশাল পেপার থেকে হবে, আর 3টে টপিক অন্যান্য জায়গা থেকে তুমি চয়েস করবে তোমার যেরকম হবে। ঠিক আছে, আচ্ছা, পেলিও বোটানি থেকে এবার তুমি বিভিন্ন যে ফসিলস যেগুলো আছে তো সেগুলো থেকে তুমি করতে পারো। পেলিও বোটানি দেখো একটু বলি, পেলিও বোটানি তো প্রধানত তোমার 11-12 লেভেলের সিলেবাসে, 11-12 লেভেল বলতে আই মিন স্কুল লেভেলের সিলেবাসে নেই। তো সেই কারণের জন্য তোমাকে যদি ডেমো যদি দিতে হয়
তাহলে হচ্ছে 11-12 লেভেলের সিলেবাস থেকেই ডেমো দিতে হবে। তখন তুমি পেলিও বটানি থেকে তুমি ফসিলসের ওপরে, তোমাকে যদি বলা হয় যে আপনার যেহেতু পেলিও বটানি টপিক ছিল তো সেখান থেকে একটা ডেমো দিন, আপনি দেখান, তখন তুমি জীবাশ্ম ফিবাশ্ম এগুলো সম্পর্কে তুমি বলতে পারো। তাহলে তুমি ফসিলসটাকে ভালো করে তৈরি করে যাবে। ঠিক আছে? আচ্ছা, ওয়াহিদাকে একটু বলে দিই। ওয়াহিদা বোঝা গেছে? আচ্ছা, মৌসুমি বল পড়া যেতে পারে। কোনটায়? কি কোশ্চেন নিয়ে করেন আর কি। পেলিও বটানিতে তুমি আমার নোটসটা নিয়েছিলে তো? হ্যাঁ, সেখানেই দেখবে যে ওই জায়গাটা ভালো করে পড়ে যাবে। পেলিও বটানি বিশাল বড় টপিক নয়, ছোট যে টপিকস আছে তো সেগুলোই ভালো করে পড়ে যাবে। যেমন কার্বন ডেটিং প্রসেস হতে পারে, তার সঙ্গে সঙ্গে কত রকমের ফসিলস হতে পারে, ঠিক আছে, কিভাবে একটা প্ল্যান্টের ফসিল তৈরি হচ্ছে, মোল্ড কাস্ট কাকে বলে, তারপরে কোল বল কাকে বলে, এরকম টাইপের যে বেসিক যে প্রশ্নগুলো আছে এইগুলো ভালো করে পড়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছ? ঠিক আছে, আচ্ছা। আর আর তুমি যেহেতু পেলিও বটানি নিয়ে পড়েছো, তোমার কাছে নিশ্চয়ই তোমার কলেজ লেভেল অথবা ইউনিভার্সিটি লেভেলের নোটস আছে, সেটা ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, ওই নোটটা ভালো করে পড়ে যাবে। হ্যাঁ, মৌসুমি কি বলছো বলো। কি তোমার বিভিন্ন রকমের প্ল্যান্টের যে ইকোনমিক যে ইম্পর্টেন্সি আছে সেগুলো পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা মৌসুমি কি বলছে শুনি। মৌসুমি, ইকোলজি থেকে তো খুবই ভালো ভালো টপিক আছে। ইকোলজি থেকে তুমি পপুলেশনের ওপর ডেমো দিতে পারো। ঠিক আছে, হ্যাবিটেট নিচের ওপর তুমি ডেমো দিতে পারো। হ্যাবিটেট আর নিচের যে ডিফারেন্ট টাইপের যে নিচ আছে, ফান্ডামেন্টাল নিচ, নিয়ার রিয়েলাইজ নিচ, এগুলো সব বিভিন্ন অংশগুলো আছে। ঠিক আছে, তোমরা দেখবে যে আমি দুটো ভিডিও করেছি, একটা ক্লাস 11-এর কোন কোন টপিকের ওপর ডেমো দেওয়া যাবে এবং ক্লাস 12-এর। দরকার হলে তোমাদের গ্রুপেতে আমি সেটা সেন্ড করে দেবো। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ বলো, হ্যাঁ বলো। স্যার বলছি মানে ফটোসিনথেসিস তো মানে অনেকটা বড় একটা হুম টপিক, তো হুম এর মধ্যে ক্যাম্প সাইকেল, স্লিপার সাইকেল এইভাবে আলাদা আলাদা অব- একদম, তুমি C3 আর C4 সাইকেলের ডিফারেন্স নিয়ে তুমি ডেমো দিতে পারো। C4 সাইকেলটা তুমি ফোকাস করবে, আর তার সঙ্গে সঙ্গে C3 আর C4 প্ল্যান্টের মধ্যে কি ডিফারেন্স আছে খুব অল্প কথায় তুমি বলে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে নুরনেশা? হুম, কোনটা? তুমি বায়োকেমিক্যাল পাথওয়েটা দিয়ে দেবে। ঠিক আছে, হ্যাঁ, তুমি বায়োকেমিক্যাল পাথওয়ে যে আমি C4 সাইকেল সম্পর্কে আজকে আলোচনা করব, সুতরাং C4 সাইকেলটা একটু বললে। ঠিক আছে, তারপরে হচ্ছে C3 প্ল্যান্ট আর C4 প্ল্যান্ট যখন গ্লোবাল ওয়ার্মিং হবে তখন কোন টাইপের প্ল্যান্ট এলিমিনেটেড হবে সেটা তুমি ভালো করে বলবে। ঠিক আছে, তো সেই জায়গাটা ভালো করে একটুখানি পড়ে রাখবে। ঠিক আছে, ওর হ্যাঁ এটাই। হ্যাঁ, আর কে কি বলছো বলো। হ্যাঁ তাপস বলো, বলো তাপস। হুম 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 এই ক্লাসটার তো আজকের ক্লাস তো। হ্যাঁ অবশ্যই, আজকে তো ক্লাস তো রেকর্ড, এই তো রেকর্ড করছি, দেখো এই যে রেকর্ড দিয়ে দেবো। ঠিক আছে, হুম, তুমি লেফট করবে তাই তো? ঠিক আছে, ফসিলসের ভাগগুলো আছে ওগুলো 2-3 মিনিটের মধ্যে বলা যাবে? কোনটা? ফসিলের যে ভাগ ফসিলসের দেখো, তুমি এটা তৈরি করে রাখবে। ঠিক আছে, যে ফসিল কি, ফসিল কিভাবে তৈরি হচ্ছে এবং ফসিলের কিভাবে ডেটিং করা হয় এইটা, এবং তার সঙ্গে সঙ্গে কয়েক রকম দু একটা টাইপের ফসিল বলবে। তবে আমার যেটা মনে হয় খুব যদি বাধ্য না হও তবেই হচ্ছে তুমি ওই ফসিলসের ওপর ডেমো করতে পারো। খুব তুমি যদি বাধ্য হও, ধরা যাক তোমাকে মেনশন করে দিল তুমি পেলিও বটানের ওপর ডেমো দাও, তখন ওটা বলবে, আদারওয়াইজ অন্য কোনো টপিক চয়েস করবে। ঠিক আছে, আচ্ছা মিলন কি বলছে একটু শুনে নিই। হ্যাঁ বলো মিলন, কোনটা বলো? আচ্ছা আচ্ছা, তুমি হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি যে নোটস হচ্ছে দিয়েছি তোমাদেরকে একটা নাম্বার বলছি, 8348091202, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। নোটসের যে প্রাইস আছে তোমাদের বলে দিই, সেটা 1500 টাকা প্রাইস আছে, অনেকগুলো নোটস আছে।
দেখলে বুঝতে পারবে। সেই জন্য আমি বলেছিলাম যে আগে তোমরা নোটসগুলো দেখে নেবে, দেখে নিয়ে তোমাদের সুইটেবল যদি মনে হয় তবে পারচেস করবে। তো ওই যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ও তোমাকে একটা পেমেন্টের কিউআর কোড দিয়ে দেবে, ঠিক আছে? বায়োনির কোচিং বলে একটা কিউআর কোড দিয়ে দেবে, সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, ও তোমাকে নোটস দিয়ে দেবে, ঠিক আছে মিলন? 1202, ঠিক আছে? ঠিক আছে। স্যার আচ্ছা মিলন, কোন সাবজেক্টে তুমি? বায়োলজিরই তো? আ- আচ্ছা ইংলিশ মিডিয়াম, কিন্তু আমার নোটসগুলো আছে সব বাংলাতে, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আর কি কি বলছো বলো, হ্যাঁ রৌশনারা বলো। স্যার বলছি ডেমো তো ওনাদের চয়েসেই দিতে হবে। ডেমো ওনাদের সেই জন্যই তো বলছি যে তোমাকে ওনাদের চয়েসে দেওয়ার সম্ভাবনা 10%, ঠিক আছে? জেনারেলি ওনারা তো সেন্সিটিভই হবেন, তোমাকে বলতে পারে যে আপনি দেখো সব কিছু প্রবাবিলিটির ওপর ডিপেন্ড করছে। তো সেই জন্য তোমাদেরকে বারবার বলছি যে 11-12 লেভেলের বইটা ভালো করে পড়ে যাবে। যখনই ক্লাস 11 আর 12-এর বইটা পড়বে, আচ্ছা আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে পেলিয়ে বটানি, আমাকে যদি প্রশ্ন করো তুমি যে আমার ধরা যাক ডেমো মানে আমি স্পেশাল পেপার আমার পেলিও বটানি, এবার আমাকে তুমি প্রশ্ন করলে যে আপনি কোথায় কাজে লাগাবেন, ঠিক আছে? তখন আমি বলবো যে যে পেলিয়ে বটানি একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং তার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের যেমন আমরা ক্লাসরুমে তাদেরকে কনফাইন্ড মানে আবদ্ধ থেকে যেমন তাদেরকে আমরা পড়াই, তো আমার এই সাবজেক্টের নলেজটা আমি তাদেরকে ফিল্ডে আমি অ্যাপ্লাই করে দেখানোর চেষ্টা করব। যখনই কোনো এক্সকারশান হবে, আমরা অনেক সময় ছাত্রছাত্রীদের, আমি তো এক্সকারশানে নিয়ে যাব বোটানি স্টুডেন্ট হিসাবে, তো সেখানে বিভিন্ন পাহাড় যে কোনো যদি আমরা পাহাড়ি অঞ্চলে যদি আমরা বেড়াতে যাই, তো সেখান থেকে বিভিন্ন ফসিলস প্ল্যান্টসের বিভিন্ন রকমের ফসিলস আমরা দেখি যে পাহাড়ের এতে, সুতরাং সেখান থেকে সেগুলোকে দেখাবো। আমি আমার নলেজ দিয়ে তাদেরকে ফসিলগুলো চেনানোর চেষ্টা করব। আমাদের চারপাশে কত প্ল্যান্টের ফসিল ছড়িয়ে থাকে, কোনো হয়তো গাছের পাতা ফসিল হয়ে গেছে, তারপরে কোনো হয়তো লাইকেন ফসিল হয়ে গেছে, অনেক সময় আমরা দেখতে পাই। সুতরাং সেগুলোই দেখাবো, এবং তার ফলে তাদের মধ্যে একটা ইন্টারেস্ট ক্রিয়েট হবে, এবং সেই ইন্টারেস্টের উপর বেশ করে তারা বায়োলজিকে আরও অনেক বেশি ভালোবাসতে পারবে। সুতরাং আমার নলেজটাকে আমি তাদের ফিল্ডে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব। যখন এক্সকারশান হবে সেই এক্সকারশানে যেমন অ্যাপ্লাই করব, তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল যখন আমি করাবো, তো সেই ফিল্ডে যখন প্র্যাকটিক্যাল হবে, তো সেই ফিল্ডে প্র্যাকটিক্যালের সময়ও আমি আমার নলেজকে অ্যাপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে? এরকমভাবে উত্তর দেবে। আচ্ছা এবার আমি ক্লাসটা শুরু করি, হ্যাঁ, তারপরে তোমাদের উত্তর শুনছি, ঠিক আছে? ঠিক আছে, তারপর তোমাদের প্রশ্নগুলো আবার শুনছি। একটু দেখো সবাই দেখতে পাচ্ছ কি? আচ্ছা এখানে দেখো, সবাই দেখতে পাচ্ছ তো? সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, প্রথমেই দেখো আমার যে নোটসটা আছে, হ্যাঁ, যে নাম্বারটা তোমরা অনেক সময় চাইছিলে, দেখো এখানে এই নাম্বারটা আছে নোটসের জন্য 8348091202। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, নোট নাম্বার 1। তো প্রথমেই দেখো এখানে আমি খুব দ্রুততার সঙ্গে বলবো, তোমরা পড়লেও তোমরা বুঝে যাবে ব্যাপারটা। প্রথমে আগে বলি যে ইন্টারভিউয়ের মাধ্যমে কি দেখা হয়, অর্থাৎ তুমি এই যে ইন্টারভিউ দিতে যাচ্ছ তোমার কি দেখা হবে, প্রথমে ব্যাপারটা ভাবে, এবং সেই অনুযায়ী তোমাকে কিন্তু আনসার দিতে হবে বা নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে। প্রথম যেটা দেখাবে সেটা হচ্ছে পড়ানো সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা আছে কিনা, প্রথমে এটা দেখাবে। ব্যাপারটা ভাবো, মানুষের আভ্যন্তরীণ সত্তাকে উন্মোচন করে দেখানোর যে লক্ষ্য, তো সেটাই ইন্টারভিউ কেন নেওয়া হয়, তোমার ভিতরের কি ক্ষমতা আছে, তো সেটাকে যাচাই করার জন্যই ইন্টারভিউ নেওয়া হয়। পড়ানো সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা আছে কিনা সেটা দেখা হয়। তার মানে কি, ধরা যাক তুমি কোনো টিউশন করো অথবা কোনো কিছু করো, তো সেটা তুমি বলার চেষ্টা করবে, এটা একটা ব্যাপার। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে তোমার আত্মবিশ্বাস এবং তার সঙ্গে সঙ্গে আত্মপ্রকাশ, তুমি কতটা নিজেকে ভালো করে প্রকাশ করতে পারো। একজন টিচার, তাকে কখনো ইন্ট্রোভার্ট হলে হবে না, তাকে সবসময় নিজেকে প্রকাশ করার ক্ষমতা থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কনফিডেন্সের সঙ্গে তাকে কিন্তু নিজেকে প্রকাশ করতে হবে। এই যে তোমাদেরকে আমি বললাম যে তুমি আমাকে প্রশ্ন করো যে আমার যে পেলিয়ে বটানি যদি আমার স্পেশাল পেপার থাকতো তাহলে আমি কি বলবো, এই যে আমার একটা কনফিডেন্স আছে যে আমি উত্তর দিতে পারবো। অথবা তোমরা যখন আমি তোমাকে বললাম যে তোমরা আমাকে একটা টপিক বলো, আমি তার উপর ডেমো দেবো, ঠিক আছে, তখন তুমি তো যে কোনো একটা টপিক বলতে পারতে, তোমরা বলে সাইটোলজি থেকে দাও, তাহলে এই যে একটা কনফিডেন্স, তো সেই কনফিডেন্সটা কিন্তু তোমার যাচাই করা হবে।
এর সাথে সাথে কি তোমার দায়িত্ব পালনের ক্ষমতা দেখাবে। বিদ্যালয়ে অনেক কিছু দায়িত্ব নিতে হয়, সুতরাং সেই দায়িত্ব পালন দেখা হবে। তোমার এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা এগুলো তুমি বলার চেষ্টা করবে, ঠিক আছে। তুমি খেলাধুলা করতে পারো, নাচ গান করতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে সেন্সিটিভ অ্যাটিটিউড। তুমি একটা ছাত্রছাত্রী, সে খুব বাচ্চা ছেলে মেয়ে, তাদের মন অতটা তৈরি নয়, সুতরাং তার প্রতি তুমি কতটা সেন্সিটিভ এগুলো দেখা হয়। সুতরাং তুমি ইন্টারভিউ দিতে গেলে আগে প্রথমে তোমাকে জেনে নিতে হবে যে কোন কোন বিষয় তোমার দেখা হবে। এটুকু আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। এই যে শব্দগুলো যেগুলো লেখা আছে এটা মাইন্ডের মধ্যে রেখে দেবে। প্রথম কথা, পড়ানোর অভিজ্ঞতা আছে কিনা, তুমি কতটা আত্মপ্রকাশ করতে হবে, ঠিক আছে। অনেকে আছে প্রচুর ইন্ট্রোভার্ট, সুতরাং এই সময় তোমাকে ইন্ট্রোভার্ট থাকলে হবে না। দায়িত্ব পালন, যদি এরকম কোনো প্রশ্ন করা হয় যে আপনি কি মানে স্কুলের আপনি কি কি দায়িত্ব পালন করতে পারেন, অথবা আপনাকে যদি কোনো একটা খেলাধুলার মানে খেলার একটা বা কোনো একটা অনুষ্ঠান পরিচালনার যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে আপনি কিভাবে পালন করবেন। সুতরাং এক্ষেত্রে সবসময় তোমাকে এটা প্রকাশ করতে হবে যে আমি এগুলো পারবো, ঠিক আছে। অন্যের ওপর দায়িত্ব চাপিয়ে দেওয়া নয়, তোমার দায়িত্ব পালনের ক্ষমতা দেখা হবে, তোমার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা এবং তুমি সেন্সিটিভ কিনা সেটা দেখা হবে। এর সাথে সাথে ইন্টারভিউতে কিছু বিষয় মাথায় রাখবে। রিমেম্বার, তোমার ভয়েস কিন্তু ক্লিয়ার হবে। এরকম নয় যে অনেক সময় দেখবে যে অনেক টিচার আছেন, তারা কথা বলতে গিয়ে অনেক সময় জড়িয়ে যায়, সঠিক তারা উচ্চারণ করতে পারেন না। হয়তো আমারও কিছু উচ্চারণে ভুল হতে পারে, সেটা না, সেগুলো অনেক সময় আমরা রিজিওনাল বলে আমাদের অনেক সময় ভুল হয়। সুতরাং তুমি যখন কোনো লোকাল, ধরা যাক কোনো পুরুলিয়ার কোনো ছেলে মেয়ে বা আমাদের হুগলির ছেলে মেয়ে, আমাদের অনেক সময় শয়েতে দোষ থাকে, ঠিক আছে, সেটা বলছি। সুতরাং এইগুলো নয়, কিন্তু তুমি সঠিক উচ্চারণ করছো কিনা সেটা কিন্তু দেখা হয়। যেমন কেউ যদি রুটিকে উটি বলে, এটা কোনো টিচার বলবেন না যদিও। সুতরাং এই সঠিক উচ্চারণ এবং ক্লিয়ার ভয়েস তোমাকে রাখতে হবে। আর অনেক সময় মুদ্রা দোষ, এই যে আমি হাত নেড়ে নেড়ে কথা বলছি, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি আর কি। অনেক সময় আমরা চুলে হাত দিই, নাকে আমরা অনেক সময় হাত দিই, ঠিক আছে। সুতরাং এই মুদ্রা দোষগুলো কিন্তু পরিত্যাগ করতে হবে ইন্টারভিউয়ের সময়। এই জায়গাগুলো কিন্তু তোমাকে মানে ঠিক করতে হবে, ঠিক আছে। তার মানে তুমি যে কথাটা বলবে সেটা যেন ইন্টারভিউ নিচ্ছেন তারা যেন শুনতে পান। কিছু টিপস তোমাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে শিক্ষক সুলভ পোশাক পরে যাবে, এই সম্পর্কে আর বলার কিছু অপেক্ষা রাখে না। তোমরা যারা মেয়েরা আছো তারা শাড়ি পরে যাবে, ঠিক আছে। আর ছেলেরা যারা আছো তারা জিন্সের প্যান্ট পরে যাবে না, নর্মাল তোমরা যারা ফর্মাল যে পোশাক, অফিসিয়াল যে পোশাক সেটা পরবে। এবং হাতের মধ্যে ফাইল থাকবে, পেন থাকবে, ফাইলে সাদা পেপার রেখে দেবে, ঠিক আছে। পেন থাকবে ব্ল্যাক, তার সঙ্গে সঙ্গে ব্লু কালারের পেন, পকেটে একটা পেন নিয়ে নেবে, ফাইলে সাদা পেপার থাকবে। আর রুমে ঢোকার আগে অবশ্যই স্যার আসতে পারি এটা জিজ্ঞেস করবে। যদি তোমাকে বসতে বলে বসবে, না বললে বসবে না, ঠিক আছে। এরকম কখনো হয় না যে ঘন্টার পর ঘন্টা কাউকে দাঁড় করিয়ে রেখে ইন্টারভিউ নেয়, এরকম নয়। যতক্ষণ না, এবার তুমি ধরা যাক ঢুকলে স্যার আসতে পারি বা মে আই কাম ইন বলবে না, ঠিক আছে, তাহলে তোমাকে ইংরাজিতে প্রশ্ন করবেন। তাহলে স্যার আসতে পারি এটা তুমি বললে, বলার পরে তুমি সেখানে ঢুকে গেলে, ঢুকে গিয়ে ওখানে মানে চেয়ারের পিছন দিকে দাঁড়িয়ে থাকবে, দেখবে যে ওনারা তোমাকে বসতে বলবেন। এবার তুমি ঢুকেই সঙ্গে সঙ্গে চেয়ারে গিয়ে বসে পড়বে না, ঠিক আছে। সেই জন্য এখানে লেখা আছে যে না বললে বসবে না। তারপরেই বসতেই বলবে যে গুড মর্নিং স্যার, যদি ম্যাডাম থাকেন তাকেও বলবে যে গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম, ঠিক আছে। আমি কি বললাম বোঝাতে পেরেছি? তাদের দিকে অল্প ঝুঁকে তুমি কথা বলবে, ঠিক আছে। যে গুড মর্নিং স্যার, তোমার হাতেতে ফাইলটা থাকবে, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম বলে বসবে। আর বসতে বললে অবশ্যই ধন্যবাদ জানাবে, ঠিক আছে। এটুকু সবাই বুঝতে পেরেছে? এটা প্রিলিমিনারি টিপস। দেখো, এটুকু বোঝাতে পেরেছি, ঠিক আছে তো? সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ, এগুলো হচ্ছে একদম নর্মাল টিপস। তারপরেই দেখো যেটা আছে সেটা হচ্ছে আপনার সম্বন্ধে কিছু বলুন। এটা একদম আমি তোমাদের যখন ইন্টারভিউ নিচ্ছিলাম আমি বারবার এই প্রশ্নটা করছিলাম। তোমার নাম বলবে, কোন জেলা থেকে আসছো, তুমি কোথা থেকে এমএসসি করেছো, ঠিক আছে। আমি জুলজিতে এমএসসি করেছি, আমি বিএসসি করেছি কোন ইউনিভার্সিটি থেকে, কোন কলেজ থেকে, বিএড করেছি কোথা থেকে, এবং তার সঙ্গে সঙ্গে বর্তমানে তুমি কি কাজ করছো। এটা আমি বারবার বলছি তোমাদেরকে যে যখনই বলবে যে আপনার সম্বন্ধে কিছু বলুন, বর্তমানে তুমি কি কাজ করছো এবং তোমার কি করতে ভালো লাগে, অবভিয়াসলি তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান বলবে, ঠিক আছে। যে তুমি কোথা থেকে আসছো, দেখো আমি জেলার, এই হুগলি জেলার কোন গ্রাম থেকে আসছি সেটা বলবে। তারপরে কোন কলেজ থেকে কি করেছো সেটা বলবে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি এখন কি করছো এবং তোমার কি করতে ভালো লাগে, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে কি কি প্রশ্ন করার বিষয় হতে পারে, যেমন জেলা, ওনারা এটা খুঁজবেন যে তোমাকে প্রশ্ন করার সুযোগ তোমাকে দিতে হবে। আমি যেটা বলতে চাইছি যে তোমাকে এমন কথা বলতে হবে যেখান থেকে তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে। যেমন তুমি যখনই বলবে আমি এই জেলা থেকে আসছি, তখনই ওনারা এটা প্রশ্ন করবেন যে সেই জেলার তাহলে বিখ্যাত জিনিস কোনগুলো।
ঠিক আছে? তাহলে তুমি যখন এটা বলছো, তারপরে দেখো তুমি যে কলেজ ইউনিভার্সিটি যেখান থেকে পড়েছো একটু সেগুলো সম্পর্কে জেনে রাখবে। তার সঙ্গে সঙ্গে বর্তমানে তুমি কি করছো সেটা সম্পর্কে জানবে, তোমার হবিটা জানবে। দেখবে যে হয়তো এখান থেকেই হয়তো তোমার টোটাল ইন্টারভিউ হয়ে গেল। সুতরাং এই যে ইন্ট্রোডাকশান, এই যে নিজেকে ইন্ট্রোডিউস করানো, এটা কিন্তু খুব সিরিয়াসলি তোমাদেরকে করতে হবে। ঠিক আছে? তারপরে দেখো আপনি কেন শিক্ষকতা পেশাতে আসতে চান, এখানে একদম টোটাল বিষয়টা লেখা আছে। শিশুদের ভালোভাবে বুঝে তাদের ভিতর থেকে উদ্দীপ্ত করার ক্ষমতা, বিষয়ের প্রতি দক্ষতা আছে, এই সমস্ত বিষয়গুলো এরকম প্রশ্ন করতে পারে। ঠিক আছে? আপনি কেন শিক্ষকতা পেশাতে আসতে চান। তারপরে দেখো এখানে কোয়েশ্চেন্স আছে, আপনি কেন মনে করেন আপনাকে আমরা সুযোগ দেব, বলতে পারবে কেউ? কেন এটা লিখে দিয়েছি, আমি এই কারণের জন্য লিখে দিয়েছি, কিছু কিছু টেকনিক্যাল টার্ম তোমাকে ইউজ করতে হবে। কেন? প্রথমেই আমি কি বললাম, ইন্টারভিউতে এটা দেখা হবে যে তোমার কনফিডেন্স। যখনই তোমাকে বলবে যে আপনি কেন মনে করেন যে আপনাকে আমরা সুযোগ দেব, তখন তুমি বলবে আমি মনে করি আমার মধ্যে সেই সমস্ত গুণ আছে যা একজন শিক্ষক মহাশয়ের থাকা উচিত। এটা প্রথম। এর ফলে তোমার কনফিডেন্স তৈরি হবে। তারপরে এটা বলবে যে ভালোভাবে আমি বিষয়কে আয়ত্ত করতে পেরেছি এবং ছাত্রছাত্রীদের বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারবো। যখনই এরকম প্রশ্ন দেওয়া হবে, একজন টিচারের মেন কাজ হচ্ছে স্টুডেন্টসদেরকে আগ্রহ তৈরি করানো, এটা মেন কাজ। এবং পড়ানোর যে টেকনিক, সেটা প্রশ্ন উত্তরের মাধ্যমে পড়ানোর টেকনিক। ঠিক আছে? তাহলে এটা বলতে হবে যে আমি মনে করি, তুমি বলেছো ভালোই, কিন্তু তোমাকে কনফিডেন্সটা দেখিয়ে দিতে হবে যে আমি যখন প্রশ্ন করছি যে আপনি কেন মনে করেন আপনাকে আমরা সুযোগ দেব, তখন তোমাকে কনফিডেন্সের সঙ্গে বলতে হবে যে আমার মধ্যে সেই সমস্ত গুণ আছে যা একজন টিচারের থাকা উচিত। আমি আমার সাবজেক্টকে ভালো করে আয়ত্ত করতে পেরেছি, স্টুডেন্টসদেরকে বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারবো। তাছাড়া বই এবং প্রকৃতির পাতাতেই যে জীবনের প্রকৃত আনন্দ, একটা ছাত্রছাত্রীকে বইকে ভালোবাসতে শেখাতে হবে। সুতরাং এই কয়েকটা কি টার্ম তোমাকে ইউজ করতে হবে। কি বললাম, বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছো? সেই জন্যই নোটসগুলোকে পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ বলো বলো। জিজ্ঞেস করে যে আপনি কি করে হুম যখন কমিউনিটি বিভিন্ন এক্সাম দিচ্ছিলাম, আমার হুম প্রাইমারি যেটা পাস করেছে হুম ওটা প্রিপারেশন নিচ্ছিলাম, তো ওটা বলা যাবে? হ্যাঁ, তুমি যেটা করো সেটা বলবে। ঠিক আছে? তুমি বলবে যে আমি প্রাইমারি টেট পাস করেছি, এইটার জন্য প্রিপারেশান নিচ্ছি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য আমি প্রিপারেশান নিচ্ছি। তখন তোমাকে জেনারেল নলেজ থেকে প্রশ্ন করবে। ঠিক আছে? হ্যাঁ, তুমি যেটা বলবে সেখান থেকে তখন প্রশ্ন করবে। দেখো। কিছু হুম না করছে হুম যেমন হুম হুম এখন তো কিছুই করছি না বলতে গেলে। আচ্ছা, তুমি বলবে যে স্যার এখন এই মুহূর্তে, আচ্ছা কিছু করছো না বলতে কিছুই করো না, তুমি তো বাড়িতেও কোনো কিছু কাজ করো। হুম হুম আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি বলবে যে আমি এরকম, এখন স্যার এই মুহূর্তে আমার ছেলেটা ছোট বা আমার বাচ্চা ছোট, তো সেই কারণের জন্য আমি আগে পড়াতাম, কিন্তু ও হওয়ার পর থেকে, তারপর থেকে আমি এখন আর মানে টিউশনে পড়ানোর সময় পাই না। কিন্তু তবুও আমি বিভিন্ন বই পড়ি, এগুলো আমার পড়তে ভালো লাগে, তো সেই পড়াটাকে এখনও আমি চর্চার মধ্যে রেখেছি। এবং তার সঙ্গে সঙ্গে আমার যে বাচ্চা আছে ওকে ভালোভাবে পড়ানোর চেষ্টা করি, ওকে বিভিন্ন বিষয় শেখানোর চেষ্টা করি। কিন্তু অবসর সময় আমার যে ভালোবাসার যে জিনিস, মানে যে সাবজেক্ট আছে আমার, বইগুলো, সেই বইগুলো আমি পড়ার চেষ্টা করি। ঠিক আছে? কারণ এটাকে আমি ভালোবাসি, তো সেই ভালোবেসে সেটাকে পড়ি। তোমাকে একদম এটা বললে হবে না যে আমি টোটালি ডিট্যাচড হয়ে গেছি, এটা বললে হবে না। কি বললাম, বোঝাতে পেরেছি? এটা বুঝতে পেরেছো? আবার যদি কোশ্চেন করে আপনার বাচ্চা তাহলে আপনি ম্যানেজ করেন কি করে, এইটার জন্যই বাচ্চা প্রথম করতে চাইছিল। না না, ওনারা দেখলেই তো সেরকমভাবে একটা বোঝা যায়। ঠিক আছে? কি বললাম, বুঝতে পেরেছো? ওনারা দেখো, আমি কি বললাম যে দায়িত্বশীল, অবশ্যই একটা মায়ের তো দায়িত্ব থাকবেই, এটা ওনারাও সেটা হচ্ছে জানেন। কি বললাম, বুঝতে পেরেছো? তুমি যে তুলছো না সেটা ব্যাপারটা নয়। আমি কি বলছি, কোনো জিনিস চেপে যাবে না। তুমি সত্যি সত্যি যেটা করো, তুমি সত্যি সত্যিই সেটা বলবে। এর ফলে দেখবে যে তুমি যখনই কোনো বিষয় চেপে যাবে, এটা তো একটা সাইকোলজিক্যাল ব্যাপার, যে তুমি যখনই সেটাকে যখন সাপ্রেস করতে যাবে, দেখবে ওইটা তখন তোমার মনের মধ্যে প্লে করবে, উত্তর দেওয়ার সময় ওইটা তখন প্লে করবে। কি বললাম, বোঝাতে পারছি? যখনই তুমি ফ্রি মাইন্ডে সব কিছু, মানে সব কিছু তুমি যে বলবে, মানে ফ্রি মাইন্ডে তুমি যে যখনই বলবে, তখন ইন্টারভিউ তোমার অটোমেটিক্যালি ভালো হবে। কিন্তু যদি ভাবো যে এইটা বলবো না ওইটা বলবো, এত ক্যালকুলেশন করলে কিন্তু হবে না। ঠিক আছে? হ্যাঁ। হুম একটা বলছি আপনি মাথায় ঢুকছে, হুম এই হচ্ছে হ্যাঁ, কোনটা বলো? অত কিছু ভাব। হ্যাঁ বলো বলো। একটা কথা
হুম, সেটা ওনারা দেখলেই ওনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো সেই হিসাবে বলছি তোমার সত্যি সত্যি যেটা করো সেটা বলবে, তাহলে দেখবে যে অসুবিধা হবে না, তখন তোমার মধ্যে অতটা চাপ হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে দেখা একজন শিক্ষক মশাইয়ের কী কী গুণ থাকা দরকার, এগুলো পড়বে। বিষয়ের প্রতি গভীরতা ইত্যাদি, সহজ সরল, ঠিক আছে? এগুলো নর্মাল প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ বলো 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 বলো। হুম আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, হুম হ্যাঁ, আর এমএসসি বিএড সবকিছু ইংলিশ মিডিয়ামে। হুম কিন্তু আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল, তার জন্য আমি বেঙ্গলি মিডিয়ামে বসেছি। হুম কিন্তু আমার এখন ইলেভেন বাংলা পড়িনি, তো হুম মানে সবগুলো টার্মই আমার কাছে মোটামুটি নতুন। তো আমি এটাই জিজ্ঞেস করতে চাইছি যে আমি কি ওই ডেমোটা বাংলায় দেবো, নাকি ওই বাংলাটা চাই, নাকি ইংলিশে দেওয়া যেতে পারে? হ্যাঁ, তুমি বাংলাতে বলবে, ইংরাজি টার্মগুলো তুমি ইউজ করবে, ঠিক আছে? আহ, আচ্ছা আচ্ছা, কি বললাম বুঝতে পেরেছো তো? ঠিক আছে। হ্যাঁ, টার্মগুলো ইংরেজিতে বলবো, ডেমোটা বাংলায় হ্যাঁ, দেবো। তো এবার ম্যাক্সিমাম শব্দগুলো ইংরাজিতেই বলার চেষ্টা করবে, আচ্ছা, ঠিক আছে? তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে দেখো এই প্রশ্নটা একটুখানি দেখে নাও, আপনার টিচিং স্কিল কেমন। আমি যেটা বলতে চাইছি যে এখানে নোটসের সমস্ত বিষয়গুলো লেখা আছে, যে টিচিং স্কিল কেমন এনার একবার শুনে নিলেই হবে তোমার, তাহলে সেটা মনে থাকবে। সেই জন্য এগুলো পড়লে একদম ইজি ব্যাপার। তোমরা অনেক শক্ত শক্ত বিষয় পড়ছো, সবসময় এনার্জেটিক থাকার চেষ্টা করি, তারা কতটা জানে সেটা আমি বোঝার চেষ্টা করি। তারপরে ব্ল্যাকবোর্ড ব্যবহারের মধ্য দিয়ে প্রশ্ন উত্তরের মাধ্যমে বিষয়বস্তুকে এগিয়ে নিয়ে যাই, তাদের হোমওয়ার্ক দিই, ঠিক আছে? মানে একজন টিচারের যেটুকু কাজ সবগুলোই এখানে হচ্ছে পড়তে হবে। একবার তুমি যদি পড়ে রাখো তাহলে আর উত্তর দিতে অসুবিধা হবে না। আচ্ছা, এবার তোমরা বলো যে তোমার দুর্বলতা কোথায় আছে, বলতে পারবে কেউ? দুর্বলতা কোথায় আছে, তোমার উইকনেস কি পড়ানোর সময়, বলতে পারবে? কোথাও না কোথাও উইকনেস আছে, কোথাও স্ট্রং পয়েন্ট আছে, কিন্তু তোমাকে অ্যাজ এ টিচার হিসেবে যখন বলবে যে আপনার দুর্বলতা কোথায় আছে বলে মনে করেন, তখন তুমি এমন একটা আনসার দেবে যেটা হচ্ছে পজিটিভ একটা আনসার দেবে। কী রকম? মাঝে মাঝে শিশুরা বই পড়তে চায় না, তখন তাদের গল্প বলি বা কুইজের মাধ্যমে ক্লাস শান্ত রাখার চেষ্টা করি। ব্যাপারটা ভাবো। এর ফলে অনেক সময় সিলেবাস কিছুটা পিছিয়ে পড়ে, ঠিক আছে? তুমি বলবে যে স্যার আমি তো টিউশনই করি, বা আমি আমি তোমাদের আগেই বলেছি যে তুমি যে পড়ার মধ্যে আছো সেটা বলবে। তাহলে আমি এটা মনে করি অ্যাজ এ টিচার হিসেবে আমার এটাই দুর্বলতা, অনেক সময় বাচ্চারা পড়াশোনা করতে চায় না, তখন তাদেরকে আমি গল্প বলি বা কুইজের মাধ্যমে আমি ক্লাস শান্ত রাখার চেষ্টা করি। তার ফলে অনেক সময় আমার সিলেবাস কিছুটা পিছিয়ে পড়ে। আর ক্লাসে যদি কোনো ছেলে মেয়ে খুব যদি দুষ্টুমি করে, তাহলে তাদেরকে কড়া ভাষায় কিছু আমি বলতে পারি না, এবং তার ফলে কি হয়, তখন হচ্ছে ক্লাস, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে যদি স্কুলে যদি কোনো সমস্যা হয়, তাহলে বাড়িতে থাকার সময় আমি সেটা নিয়ে চিন্তা করি। এটাই আমার দুর্বলতা। দেখো আমি প্রত্যেকটা যে পয়েন্ট দিয়েছি, এই পয়েন্টগুলো একটু ট্রিকি আনসার আছে। আমি গল্প বলি বা কুইজ করি, এক্ষেত্রে এটা আমার দুর্বলতা, তার ফলে সিলেবাস পিছিয়ে পড়ছে, কিন্তু এতে ছাত্রছাত্রীদের উপকার হচ্ছে। তাদেরকে কড়া ভাষায় কিছু বলতে পারে না, এতে তোমার সেন্সিটিভিটি প্রকাশ পাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে স্কুলে কোনো সমস্যা হলে আমি বাড়িতে থাকার সময় সেটা চিন্তা করি, তার মানে কি তুমি স্কুল নিয়ে ভাবছো। এগুলো তোমার দুর্বলতা, কিন্তু তোমার পজিটিভ পয়েন্ট। কি বললাম বোঝাতে পেরেছি? কি বললাম বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, তুমি বলবে যে আমি একটা প্রাইভেট স্কুলে তুমি পড়াও তো, বা টিউশনই করো তো? হ্যাঁ, সেটা বলবে যে আমি টিউশনি পড়ি, কিন্তু সেই টিউশনি পড়াতে গিয়ে অনেক সময় দেখি যে আমার ব্যাচের ছেলেমেয়েরা পড়তে চাইছে না, তাদেরকে আমি গল্প করি বা কুইজ করি, বিভিন্ন বিষয় বলার চেষ্টা করি, কিন্তু দেখি যে সিলেবাস তখন পরবর্তীকালে আমার ওপর চাপ পড়ে যায়। সুতরাং তাদের সঙ্গে মিশে আমি তাদেরকে পড়ানোর চেষ্টা করি, কিন্তু ঘটনা হচ্ছে যে এটাই আমার দুর্বলতা। তাদের সঙ্গে মিশে যাই এবং তার ফলে অনেক সময় সিলেবাস পিছিয়ে পড়ি, পরে আবার আমাকে একটু লোড নিতে হয়, ঠিক আছে? এটাই বলবে এটাই তোমার দুর্বলতা, ঠিক আছে? আচ্ছা, এরপরে অনেক সময় ইন্টারভিউতে একটা খুব প্রশ্ন করা হয় যে আপনি কত স্যালারি এক্সপেক্ট করেন, তখন তুমি এটা বলবে যে আমার যোগ্যতা এবং সামর্থ্য, এবং তার সাথে সাথে গভর্নমেন্টের সামর্থ্য অনুযায়ী, তোমার যোগ্যতা সামর্থ্য এবং তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের সামর্থ্য অনুযায়ী আমাকে যে বেতন দেয়া হবে, তো তাতেই আমি খুশি থাকবো, এবং আমি মনে করি এতেই আমি দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারবো, এবং একজন সাধারণ মানুষ যে স্ট্যান্ডার্ড লাইফ লিড করে সেটা করতে পারবো, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? তাহলে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স মানেই হচ্ছে সেটা যেখানে একটা ইন্টারভিউতে সব সময় যে প্রশ্ন করা হয়, ঠিক আছে? এগুলো একটুখানি পড়ে রাখবে। কি বললাম বোঝাতে পেরেছি?
সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে চলে আসি, পরের নোটসে চলে আসি, ক্লাসরুম ম্যানেজমেন্টে। তারপর আবার তোমাদের কথা শুনবো। হ্যাঁ, একটু দেখে নাও, ঠিক আছে? এগুলো কিন্তু পড়বে, আমি আবার বলছি, ঠিক আছে? পড়লে একটা কনফিডেন্স পাবে, এবং এই ইন্টারভিউতে কনফিডেন্সটাই মেন। কনফিডেন্স যদি থাকে তুমি কিন্তু আনসার দিয়ে দিতে পারবে। আমার এখনও অভিজ্ঞতা আছে যে প্রথমবার আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম, তখন এমএসসি পাস করেছিলাম, আমি সব কিছু, আমি যেটা বলছি আমার অভিজ্ঞতা থেকে, ঠিক আছে? দেখো, আমার অ্যাডভার্টাইজমেন্ট আমি দিচ্ছি না, আমি যেটা বলি আমি একদম মন থেকে সত্যি কথা বলি, আমার জীবনে যেটা ঘটেছে সেটাই বলছি। প্রথমবার যখন ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আমি ভাবছি যে আমি এমএসসি পড়ছি, ঠিক আছে, আমার প্রচুর নলেজ, আমার বিশাল কনফিডেন্স, ওভার কনফিডেন্স, আমি কিছু পড়ে যাইনি সেরকম। কিন্তু ওরা পুরো আমাকে জিরো করে দিয়েছিল ওই সময় ইন্টারভিউতে। এমন সিম্পল প্রশ্ন করেছিলেন যে সেখানে আমি পুরো ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম। কিন্তু আমি যদি একটু যদি পড়ে যেতাম, আমার যদি কনফিডেন্সটা একটু যদি কম থাকতো, আমার ভালো হতো আমার মনে হয়। সুতরাং একটু ভয় থাকাটা ভালো, তার ফলে তোমার পারফরমেন্স ভালো হবে। এই যে তোমরা একটু ভয় পাচ্ছ, এতে তোমার পারফরমেন্স ভালো হবে। আর তুমি যদি ওভার কনফিডেন্স হয়ে যাও, তখন তোমাকে দেখলেই তারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো সেই হিসাবে বলছি, তোমাকে পড়ে যেতেই হবে। কি বললাম, বুঝতে পেরেছো? এগুলো যদিও তুমি জানো, কিন্তু ট্রিকি টেকনিক্যাল আনসার তোমাকে দিতে হবে, ঠিক আছে? এটাই স্মার্টনেস, ঠিক আছে? এরপর দেখো, ক্লাসরুম ম্যানেজমেন্ট। অনেক সময় ক্লাসে আমরা বিভিন্ন রকমের, এই যে নোটস আছে, নোট নাম্বার 2 যেটা আছে, এটা ক্লাসরুম ম্যানেজমেন্ট। অনেক সময় ক্লাসে আমরা বিভিন্ন রকমের সিচুয়েশনের মধ্যে আমরা পড়ি। আমি তো দীর্ঘদিন পড়াচ্ছি, সুতরাং আমি যে সিচুয়েশনের মধ্যে পড়েছি, প্লাস বিভিন্ন বই থেকে কালেকশন করেছি যে সিচুয়েশন থেকে প্রশ্ন হতে পারে, তো সেগুলোই এখানে দেওয়া আছে। যেমন কোনো ছাত্রছাত্রী যদি অদ্ভুত পোশাক পরে যদি স্কুলে আসে, তখন তাকে কি বলা হবে একটু পড়বে। তারপরে একজন শিক্ষক কি করে বুঝবেন যে ছাত্রছাত্রীদের তাঁর প্রতি আগ্রহ তৈরি হয়েছে, এটা বলো, তার উত্তর কি হবে? একজন শিক্ষক মহাশয় কি করে বুঝবেন যে তার প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়েছে, বলতে পারবে? তারা যখন অর্থপূর্ণ প্রশ্ন করে, ঠিক আছে, তখনই আমরা বুঝবো, ঠিক আছে? একজন বাবা মা যদি কোনো ছাত্রছাত্রীর বিবাহ দিতে চায়, তাহলে কি হবে? এটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন করা হয় এটা, কিন্তু এগুলো একটু পড়ে রাখবে। কেন শিশুদের ক্লাসে প্রশ্ন করতে উৎসাহ দেওয়া হয়, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে দেখো, কোনো সৃজনশীল শিশুকে কিভাবে চেনা যায়। সে যখন কোনো সমস্যা সমাধান করে, তখন তাকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। আর ক্লাসে স্টুডেন্টসদের পারফরমেন্স বিভিন্ন, কেউ ভালো ফল করে, কেউ খারাপ ফল করে, কেন, তার কারণটা কি বলতে পারবে? একই জিনিস পড়ছে, অথচ কেউ খুব ভালো রেজাল্ট করছে, আবার কেউ খারাপ রেজাল্ট করছে, কেন বলতে পারবে? কিসের জন্য? এখানে দেখো, বলছে ক্লাসে বিভিন্ন, এই কারণের জন্যই নোটসগুলোকে পড়া দরকার, মানে এই কারণের জন্য এই বিষয়গুলো পড়া দরকার। তুমি যদি বিএডের টপিকসগুলো ভালো করে পড়ে থাকো, তাহলে আমার নোটসের দরকার নেই। কিন্তু এখানে দেখো, শিক্ষক শুধুমাত্র বক্তৃতা পদ্ধতি ব্যবহার করেই পড়ান। একটা ক্লাসে যখন স্টুডেন্টসরা বিভিন্ন রকমের পারফরমেন্স করে, কেউ হয়তো বিশাল ভালো করছে, কেউ খুব খারাপ করছে, এর কারণটা কি? কারণ হচ্ছে টিচার এক্ষেত্রে কেবলমাত্র লেকচার পদ্ধতি ব্যবহার করছেন, তিনি শুধুমাত্র বিষয়টাকে খালি বলে দিয়ে চলে গেলেন। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? বিভিন্ন রকমের টিচিং এইডস ব্যবহার করতে হবে। তাহলে পারফরমেন্স বিভিন্ন, কেউ খারাপ ফল করছে, কারণটা কি? কারণ টিচার শুধুমাত্র বক্তৃতা পদ্ধতি ব্যবহার করছেন, তিনি কোনো টিচিং এইডস ব্যবহার করছেন না, তিনি প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে তাদেরকে পড়াচ্ছেন না। তো সেই জন্যই কেউ ভালো ফল করে, কেউ খারাপ ফল করে। আমি কি বললাম, বোঝাতে পেরেছি? ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? এই টেকনিক্যাল আনসারগুলোই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা নিশ্চয়ই এখনকার বই পড়েছো, বলো, ক্লাস 5-6 বই দেখেছো তো? হুম, হ্যাঁ, আমি সিবিএসসি কিছু দেখেছি, মানে এবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা পড়ানো ছিল, দেখি হুম, পড়ানো ছিল। আচ্ছা, ঠিক আছে। এখনকার তুমি যদি বই কোনোভাবে যদি দেখো, তাহলে দেখবে যে অনেক সময় গল্প লেখা হয় সেখানে, ঠিক আছে? গল্পের মধ্য দিয়ে স্টুডেন্টসদেরকে কিছু বলার চেষ্টা করা হয়। যেমন বয়ঃসন্ধিকালের যখন সমস্যা যখন হয়েছে, মানে ক্লাস 8-এর তুমি যদি বই যদি দেখো, বিজ্ঞান বই যদি দেখো, তাহলে সেখানে দেখবে যে মানে প্রথমেই এরকম শুরু হচ্ছে যে 3টে ছেলে মেয়ের সেখানে গল্প দিয়ে শুরু হচ্ছে, যে একটা ছেলে সকালবেলা উঠে দেখলো যে তার গোঁফ বেরিয়ে গেছে, তার মধ্যে বিভিন্ন চেঞ্জ হচ্ছে, এরকম খুব সুন্দর মজার গল্প দিয়ে শুরু হয়েছে। তো এটা কেন করা হয়েছে বলতে পারবে? এখনকার পাঠ্য বইতে, হ্যাঁ বলো। ইন্টারেস্ট গ্রো করার জন্য, কিউরিওসিটি বাড়ানোর জন্য, আর অ- বডিতে যে
হুম। মিল খুঁজে পাবে তার সাথে মোটিভেট হতে পারবে। আচ্ছা ঠিক আছে, সেটা তুমি বলেছো যেমন ঠিক আছে, অবশ্যই ইন্টারেস্ট বৃদ্ধি করা, তার সঙ্গে সঙ্গে কি আরও একটা টার্ম তোমাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে আবিষ্কারের মনন তৈরি করা। ঠিক আছে, তাহলে শিশুদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে এবং তার মধ্যে যে একটা প্রত্যেকটা শিশুর মধ্যে কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে সেই আবিষ্কারের মনটাকে তৈরি করার জন্য এখন গল্পের ছলে মানে শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে, বইগুলো সেরকমভাবেই করা আছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলছে একটা ছাত্রের কলাবিদ্যায় আকর্ষণ, কিন্তু পিতামাতা তাকে জোর করছে বিজ্ঞান বিভাগে নেওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে বলতে পারবে? সেক্ষেত্রে তাদেরকে এটাই বোঝাতে হবে যে শিক্ষাবিদরা, মানে যারা শিক্ষাবিদরা আছেন, তারা কি করছেন, এই জন্যই পছন্দের বিভিন্ন মানুষের পছন্দ যে বিভিন্ন রকম, তো সেই কারণের জন্যই তারা কিন্তু বিভিন্ন স্ট্রিমকে ভাগ করে দিয়েছেন। কাউকে তোমার আর্টসের, যাদের আর্টস পড়তে ভালো লাগে তাদেরকে আর্টস, এবং যাদের সায়েন্স পড়তে ভালো লাগে তাদেরকে সায়েন্স। এবার বাবা মা আপনারা যদি অপছন্দের বিষয় যদি পড়তে বলেন তাদেরকে, তাহলে তারা বিষয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, পড়াশোনা থেকে তারা দূরে সরে যাবে, এমনকি তারা ডিপ্রেশনেও চলে যেতে পারে। তো সেই জন্যই পিতা মাতাকে একজন টিচার এইভাবে সাজেশান দিতে পারেন। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, ক্লাসের মধ্যে ধরা যাক কোনো একটা শিশু আছে, সে সব বিষয়ে ভালো কিন্তু পার্টিকুলার একটা বিষয়ে খারাপ ফল করছে, এর কারণটা কি বলতে পারবে? তাহলে সেক্ষেত্রে আপনি তাহলে কি করবেন বলতে পারবে কেউ? সাবজেক্টটাতে যে ইন্টারেস্ট পাচ্ছে বা হুম সহজ ভাবে হুম ঠিক আছে, এক্ষেত্রে তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নির্ণায়ক অভিক্ষা প্রয়োগ করতে হবে, ডায়াগনস্টিক টেস্ট, এবং দেখতে হবে যে কোথায় তার দুর্বলতা আছে। সেটা দেখে নিয়ে তাকে ডায়াগনোসিস করার জন্য তাকে এমন একটা পরীক্ষা নিতে হবে যেখানে কোনো সময় থাকবে না। 5টা প্রশ্ন দিয়ে দিল, বললো তোমার যতক্ষণ খুশি আছে ততক্ষণ খুশি ধরে তুমি লেখো, এবং লিখলে এবং সেই প্রশ্ন সহজ হবে, এবং তার ফলে তারা বুঝতে পারবে যে মানে সেটা ঠিক, টিচার তখন বুঝতে পারবেন যে ওই ছাত্রটার কোথায় ল্যাকুনা আছে, তাহলে সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্ট করবেন। সেই জন্য একটা বিষয়ে পার্টিকুলার খারাপ ফল করার জন্য নির্ণায়ক অভিক্ষা প্রয়োগ করতে হবে। তারপরে দেখা একজন প্রতিবন্ধী শিশু ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, আমি জাস্ট প্রশ্নগুলো আর কি বলছি, ঠিক আছে, উত্তরগুলো আর ডিটেলসে আমি আলোচনা করছি না, তোমরা পড়লেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, প্রশ্নগুলো একটু শুনে রাখো, তার ফলে তোমাদের মাইন্ডের মধ্যে এটা চলে আসবে এবং তোমাদের প্রিপারেশন নিতেও সুবিধা হবে। ঠিক আছে, তারপরে দেখো অনগ্রসর শিশুকে সাহায্য করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করা দরকার, যারা পিছিয়ে পড়েছে তাদের জন্য রিমিডিয়াল ক্লাস দিতে হবে। এরপর দেখো শিশুরা কেন ভুল উচ্চারণ করলে তখন কি করবেন। শিশুরা যদি ভুল উচ্চারণ করা হয় তাহলে জোরে জোরে পড়তে হবে। ঠিক আছে, পাঠের ওপর জোর দিতে হবে, তাদেরকে রিডিং পড়াতে হবে, এবং প্রতিটি শব্দ যাতে তারা সঠিক উচ্চারণ করে সেটা দেখতে হবে। ঠিক আছে, এবার আমাকে দাঁড়াও, শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, হ্যাঁ বলো বলো। যেটা বলছিলাম যে স্কুলে তাহলে শৃঙ্খলা বজায় রাখতে গেলে প্রত্যেকটা ছাত্র, মানে এখানে মানে স্কুলের যে নিয়মগুলো আছে, একটা শৃঙ্খলার জন্য যে নিয়মগুলো আছে সেটা একটা ব্যানারে লিখে রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে যে ডায়েরি দেওয়া হবে তো সেই ডায়েরিতেও সেগুলোকে লিপিবদ্ধ রাখতে হবে, মানে স্কুলে কী কী নিয়ম চলবে, এবং তার সঙ্গে সঙ্গে পেরেন্টস টিচার মিটিংয়ে অভিভাবকদেরও সেই বিষয়গুলো জানাতে হবে। তাহলে এই যে নোটস আছে স্কুলের বিভিন্ন রকমের ম্যানেজমেন্টের বিষয়গুলো এখানে লেখা আছে। দেখো, কোনো ছাত্র যদি বাংলা ক্লাসে অঙ্ক করে তখন তাকে কি করবে, শ্রেণীকক্ষে সংযোগের সবথেকে শক্তিশালী বাধা কোনটা, শিক্ষক মহাশয়ের প্রতি ভীতি, এটা মাথায় রাখবে। টিচারকে কিন্তু স্টুডেন্টসদের ভয় পেলে হবে না। শিক্ষকের কাছে কোন বিষয়টা বেশি কাঙ্ক্ষিত, তাকে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এসব কিছু নয়, কঠিন বিষয়কে সহজভাবে বোঝানো, এটাই একজন টিচারের হচ্ছে থাকা উচিত। ঠিক আছে, তারপরে দেখো ক্লাসে যদি বিশৃঙ্খলা থামাতে হয় তখন কি করতে হবে, এখানে একদম ক্লাসে মনিটর তৈরি করতে হবে, এখানেই মনিটরের সিস্টেম। তারপরে দেখো ক্লাসে পড়ানোর মাঝে কোনো ছাত্র যদি বারবার প্রশ্ন করে তখন তুমি তাকে কি বলবে, এটা বলো। তোমার ক্লাসে কোনো স্টুডেন্ট বারবার প্রশ্ন করছে তখন তুমি কি বলবে বলতে পারবে? তখন তাকে এটা বলতে হবে যে সেই প্রশ্নগুলো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত আছে কিনা সেটা দেখে নিতে হবে, এবং প্রশ্নগুলোকে তাকে খাতায় লিখতে বলতে হবে, এবং ক্লাস শেষ হওয়ার আগের মুহূর্তে প্রশ্নগুলোকে আলোচনা করে তার কৌতূহলকে নিবৃত্ত করতে হবে। ঠিক আছে, আর ক্লাসে যদি তোমার কোনো ভুল হয় তাহলে সেটা যদি ধরে ফেলেন কোনো ছাত্র, তখন কি করবে, তখন তাদের কাছে দুঃখ প্রকাশ করতে হবে এবং সঠিক বিষয়গুলোকে পুনরায় তাদের বুঝিয়ে দিতে হবে। তবে নিজের আত্মসমালোচনার এই সময় প্রয়োজন আছে।
এরপরে যাতে কোনোভাবে ভুল না হয়, তো তার জন্য দরকার হলে লেসন প্ল্যান করতে হবে। ঠিক আছে? তারপরে দেখো, কোনো ছাত্রের প্রশ্নের উত্তর ধরা যাক তোমার অজানা আছে, তখন তুমি কি করবে? তখন তোমাকে বলতে হবে এই মুহূর্তে মনে পড়ছে না, পরে সঠিক উত্তর বলে দিতে হবে। কোনো বিষয়ের প্রতি সব ছাত্রের আগ্রহ বাড়ানোর জন্য কি করবে? এখানে সব লেখা আছে। ঠিক আছে? টিচিং এইডসের ব্যবহার এবং গ্রুপ ডিসকাশন চালু করা। তাহলে ছাত্রছাত্রীদের আগ্রহের জন্য কি করা হবে? গ্রুপ ডিসকাশন চালু করা। ক্লাসের পরীক্ষা পদ্ধতির সবথেকে ভালো পন্থা কোনটা? পাস ফেলকে তুলে দেওয়া। কারণ কি? ফেল প্রথা এই কারণের জন্যই তুলে দেওয়া হয়েছে, কারণ ফেল করে অনেক ছেলে মেয়ে পড়াশোনা মাঝখানে ছেড়ে দেয়, তো সেই জন্য ফেলটাকে তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে? তারপরে দেখো, এখানে যেটা আছে, সাহিত্য মনস্ক ছাত্রকে কিভাবে বিজ্ঞান বিষয়ে আগ্রহ তৈরি করা যায় সব কিছু লেখা আছে। ক্লাসে অনুপস্থিতি কিভাবে কমানো যায়। প্রথম কথা, ক্লাসে অনুপস্থিতি, অনেক সময় স্টুডেন্টসরা ক্লাসে অ্যাবসেন্ট থাকে, তো সেটাকে তুমি কিভাবে কমাবে? বিভিন্ন টিচিং এইডস আমরা ব্যবহার করব এবং মাঝে মাঝে শিক্ষামূলক ভ্রমণ, বিজ্ঞানের ল্যাবে নিয়ে গিয়ে বিভিন্ন বিষয় প্রদর্শন করতে হবে। ঠিক আছে? তারপরে দেখো, একটা কোনো গরিব ছাত্র যদি বই কিনতে না পারে, তাহলে তাকে লাইব্রেরিতে নিয়ে যেতে হবে। এই সব প্রশ্নগুলো ভালো করে পড়বে। কোন শিক্ষক ছাত্রদের কাছে প্রিয়? সেই শিক্ষক যার বিষয়ের প্রতি গভীর জ্ঞান আছে এবং তা সহজভাবে ক্লাসে উপস্থাপন করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে যার আচরণ সংবেদনশীল এবং নম্র ভদ্র, যিনি ব্যবহার করবেন ব্যক্তিত্ব, তো সেই ছাত্রছাত্রীদের কাছে প্রিয়। ঠিক আছে? এরকম ক্লাসরুমের ম্যানেজমেন্টে অনেক প্রশ্ন প্রধানত এখানে দেওয়া আছে, এই সমস্ত প্রশ্নগুলো একটু পড়বে। ঠিক আছে? স্কুলে খেলার জন্য কেন সময় রাখা হয়? শিক্ষকের পোশাক কেমন হওয়া উচিত? একটু বলো, শিক্ষকের পোশাক কেমন হওয়া উচিত? কেউ যদি বলতে পারো, বলতে পারবে? হুম, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এখানে দেখো বলছে শিশুরা শিক্ষককে অনুকরণ করে, এটা বলতে হবে। তাই পোশাক শালীন হওয়া প্রয়োজন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি, কারণ পোশাকের মধ্য দিয়ে একটা শিক্ষকের ব্যক্তিত্ব প্রকাশ পায়। এবং এমন হওয়া উচিত যাতে শিশুরা পাঠে বেশি মনোযোগী হয়, শিক্ষকের পোশাকে নয়। কি বললাম বুঝতে পেরেছ? আমরা সবাই জানি যে পরিমার্জিত পোশাক পরে আসতে হবে, কিন্তু তোমাকে এমন কিছু উত্তর দিতে হবে যে এটা প্রমাণ করতে হবে যে তুমি আরো এক্সট্রা কিছু জানো। ঠিক আছে? কি বললাম বোঝাতে পেরেছি? আচ্ছা, অনেক সময় ছাত্রছাত্রীরা ক্লাসে গোলমাল করে কেন? টিচারের যদি ব্যক্তিত্বের অভাব হয়, তো তখন কোনো ছাত্র যদি বোর্ড দেখতে না পায়, তখন কি হবে? তখন বোর্ডেতে বড় বড় করে লিখতে হবে, দরকার হলে কালার চক ব্যবহার করতে হবে, আর উচ্চতা অনুযায়ী শিশুদের বেঞ্চে বসাতে হবে। তাহলে এই যে নোট নাম্বার যে 2 আছে, একটা ক্লাসে যত রকমের সিচুয়েশন হয়, মোটামুটিভাবে তত রকমের সিচুয়েশন এখানে লেখা আছে। এবং নোট নাম্বার 1-এ যেটা বললাম, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, এইগুলো ভালো করে পড়বে, দেখবে তোমার কনফিডেন্স লেভেল 10% বেড়ে যাবে বা 20% বেড়ে যাবে। তখন তুমি ভাবছে যে আমি তো অনেক কিছু ভাবতে পারছি, অনেক কিছু করতে পারছি, দেখবে এই যে ভয়টা যেটা লাগছে না, এটা ধীরে ধীরে কেটে যাবে। এবার তোমাদেরকে আমার একটা প্রশ্ন, যেমন আজকেই আমার ক্ষেত্রে ঘটেছে, যে একটা মেয়ে এসে বলছে যে স্যার আমার জ্বর হয়েছে, আপনার কাছে যে ওষুধ আছে তাহলে আপনি আমাকে দিন। তোমাকে যদি এরকম সিচুয়েশন হয়, তুমি কি করবে? বলো দেখি, বলতে পারবে? এরকম ভাবে ওষুধ চাইলে তো দেওয়া যায় না, কারণ হুম আমি তো চিকিৎসক নয়। হুম 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 একজন কাছাকাছি যেগুলো সরকারি হাসপাতাল হয়, সেখানে নিয়ে গিয়ে প্রথমে তার একটা হুম প্রাথমিক চিকিৎসার তো ব্যবস্থা করতে হবে। হুম হুম একদম। তারপরে চিকিৎসক যা সাজেস্ট করবে, প্রেসক্রাইব করবেন, সেটাই দেবো। হুম হুম একদম ঠিকই বলেছো, যে যেহেতু আমরা মানে কেউ যখন জ্বর হবে বা কোনো ছাত্রছাত্রী যদি অসুস্থ অবস্থায় আসে, তো যেহেতু আমরা চিকিৎসক নই, তো সেই কারণের জন্য সে যদি ওষুধ চায়, সেটাকে আমরা দিতে পারবো না। ঠিক আছে? তো তার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাব এবং তার সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে তার বাড়িতে তার গার্জেনকে ফোন করব, এবং যাতে তার গার্জেন বা বাবা মা এসে তাকে ভালোভাবে নিয়ে যান। ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি কি বলেছি, ইন্টারভিউয়ের মধ্য দিয়ে এটা দেখাবে যে তোমার দায়িত্ব কতটা। সুতরাং তুমি যেমন দায়িত্ব পালন করলে, ভালোভাবে দায়িত্ব পালন করলে, এটাই তোমাকে দেখা হবে। ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে? আচ্ছা, এবার দেখো নোট নাম্বার 3 যেটা আছে, একটুখানি দেখে নাও। তোমাকে আর অন্য কোনো জায়গা থেকে পড়তে হচ্ছে না, শুধুমাত্র তুমি তোমার সাবজেক্টটা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে? যেমন হ্যাঁ, বলো বলো। কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে কি বলবে? তুমি যেহেতু মনে করছে না, হ্যাঁ জানা নেই। হ্যাঁ, তুমি বলবে যে জানা নেই, বলবে না, যে তুমি বলবে যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ঠিক আছে? একটু হেসে বলবে যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এরকম বলে দেবে। ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো?
দেখো জানা নেই একটা নেগেটিভ আনসার, যে আমি জানি না, জানা নেই, এরকম নয় যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? জানা নেই মানে তুমি ওই বিষয়ে কিছুই জানো না। ঠিক আছে, আর তুমি ভাবো না, আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, অনেকে আমি দেখছিলাম যে কেউ যদি বলে যে জানা নেই বলে দেবেন, হ্যান ত্যান এইসব। আহ, আমার যেটা ঘটেছে, আমিও দিয়েছি তো ইন্টারভিউ, তো সেই হিসাবেই তোমাদেরকে বলছি, না দিয়ে বলছি না। প্রশ্ন করেছিলাম, আমি বলেছিলাম যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ঠিক আছে, তো তাতে কোনো ব্যাপার নেই, তখন তারা অন্য প্রসঙ্গে চলে যাবেন। কিন্তু যখনই আমি ধরা যাক তোমাকে কিছু বললাম যে তুমি এটা জানো, যে বা তোমাকে প্রশ্ন করলাম, তুমি বললে যে আমি জানি না, সেটা নয় যে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, সেটা আরও অনেক পোলাইট হবে। ঠিক আছে, জানি না মানে তাকে একদম ডিরেক্টলি তাকে হিট করে দেওয়া হলো। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে এডুকেশন মিনিং অ্যান্ড কনসেপ্ট, এটা নোট নাম্বার 3 আছে। তো একজন টিচার হতে গেলে অবশ্যই তোমাকে এডুকেশনের মানে জানতে হবে, যে শিক্ষা কাকে বলে। দেখো, শিক্ষা মানে হচ্ছে শৃঙ্খলিত করা প্রকৃতপক্ষে, আর এগুলো তোমরা পড়েছো। তো আর বিদ্যা মানে হচ্ছে জ্ঞান, এটা আমরা জানি। আর এডুসেরে মানে কি, মানুষের অন্তর্নিহিত সম্ভাবনাকে নিষ্কাশিত করা। তো এটাই হচ্ছে প্রধানত এডুসেরে, এডুকেশন কথাটা এসেছে। তো এখানে দেখো একটা পাইপলাইন থিওরি আছে, তোমাকে অনেক সময় প্রশ্ন করা হতে পারে যে পাইপলাইন থিওরি মানে কি। টিচারের মধ্যে যে জ্ঞান আছে সেটা শিশুর মধ্যে চলে যাওয়া, তো এটাই পাইপলাইন থিওরি। এখানে কিছু কিছু প্রশ্ন করা হয়, দেখো 7R কোনটা, এটা পড়বে ভালো করে। ঠিক আছে, 7R, রিডিং, রাইটিং, এরিথমেটিক ইত্যাদি। 3R কোনটা, 3H কোনটা, এই জায়গাগুলো ভালো করে পড়বে। কি বললাম বোঝাতে পেরেছি? 7R, 3R, 3H। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? কোন জায়গাগুলো ফোকাস করবে সেগুলো আমি বলে দিচ্ছি, সব কিছু লেখা আছে। তারপরেই দেখো এখানে 4A আছে, যেটা তোমাকে প্রশ্ন করা যেতে পারে যে 4A মানে কি, এজ, অ্যাপটিটিউড, এবিলিটি এবং এইম। এরপরে যে যে জায়গাটা আছে, এই যে বিবেকানন্দের একটা কমেন্ট আছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। তোমাকে প্রশ্ন করা হতে পারে যে বিবেকানন্দ শিক্ষা সম্বন্ধে কি কথা বলেছেন। ওয়ার্ল্ড ফেমাস উক্তি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। ঠিক আছে, এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড এডুকেশন। দেখো, একজন টিচারের প্রধানত তার নিজের দেশ সম্পর্কে, দেশের যে মানে কনস্টিটিউশন আছে সেটা সম্পর্কে জানা দরকার। আমরা তো বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, তো কনস্টিটিউশন সম্পর্কে আমাদের অতটা আইডিয়া নেই। তো যেটুকু আইডিয়া থাকা দরকার সেটা আমি এখানে লিখে দিয়েছি। দেখো, সংবিধান, কেন সংবিধানটা জানা দরকার? কারণ যে কোনো বইয়ের প্রথমেই লেখা থাকে প্রস্তাবনা। সুতরাং সেই প্রস্তাবনার মধ্যে কি জিনিসটা আছে, কেন সেই প্রস্তাবনা, তো সেটা তোমাকে জানতে হবে। আমরা যে কোনো বই খুললে আমরা কি দেখতে পাই, যেমন এখানে আমার একটা বই আছে, তো বই খুলেই আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে বইয়ের প্রথমেই এখানে লেখা আছে ভারতের সংবিধান। দেখো এখানে প্রথমেই কি লেখা আছে, এখানে লেখা আছে ভারতের সংবিধান। ঠিক আছে, তারপরেই লেখা আছে প্রস্তাবনা, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এবং এটা লেখা আছে প্রিয়াম্বল। সুতরাং যে কোনো টিচার তিনি যখন বই পড়বেন, তো এই সংবিধান মানে কি সেটা তার কিন্তু জানা দরকার। ঠিক আছে, তোমাকে প্রশ্ন করতে পারে যে বই খুলেই আপনি প্রথমে কি দেখতে পান। হয়তো আমরা প্রথমে প্রচ্ছদ দেখতে পাই, কিন্তু বই খুলে, মানে বইয়ের পাতাটা খুলেই প্রথমে আমরা কি দেখতে পাই, ভারতীয় সংবিধান বলে লেখা থাকে প্রত্যেকটা বইতে। ঠিক আছে, তাহলে দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড এডুকেশন মানে কি, সংবিধান হচ্ছে দেশের সেই শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী লিখিত আর অলিখিত সর্বপ্রকার নিয়ম কানুন। একটা দেশকে চালাতে গেলে সেই দেশ যে নিয়মের ওপর চলে, তো সেটাই হচ্ছে সংবিধান। আর লিখিত যে নিয়ম কানুন, তো তাকে আমরা বলবো আইন। আর অলিখিত যে নিয়ম কানুন, তো সেটাই হচ্ছে প্রথা বা প্রচলিত রীতিনীতি। যেমন আমরা বাবা মাকে কেউ তুই বলি না, আমরা তুমি বলি, এটা অলিখিত নিয়ম। ঠিক আছে, আর যখন লিখিত নিয়ম কানুন হবে, তো তখনই সেটা হচ্ছে আইন। তাহলে দেখো, এই যে আইন এবং আইন কানুন, এইসব মিলেই কিন্তু একটা দেশ চলে। সুতরাং একটা বিভিন্ন দেশে বিভিন্ন রকমের সংবিধান আছে। যেমন লিখিত সংবিধান কোনটা, আমাদের ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান যেটা, সেটা লিখিত সংবিধান। এক্ষেত্রে কি, একটা পরিষদ মানে একটা গ্রুপ প্রধানত এই সংবিধানকে ঘোষিত করেছে। তারা বলেছে যে এই সংবিধানে এই জিনিসগুলোই থাকতে হবে, এটা ঘোষণা করা হয়েছে। কিন্তু অলিখিত সংবিধান হচ্ছে সেটাই, যেটা ঘোষিত নয়। এবং লিখিত সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকে, অলিখিত সংবিধানে কিন্তু মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকে না। ঠিক আছে, এটা একটুখানি মাথায় রাখবে। এরপরে দেখো, আমরা কি দেখলাম যে লিখিত পরিষদ প্রধানত সংবিধান পরিষদ দ্বারা ঘোষিত। তাহলে এই সংবিধান পরিষদ আমাকে জানতে হবে। তো প্রথম যে সংবিধান তৈরি করার জন্য প্রথম যে পরিষদ ছিল, তো সেটাই হচ্ছে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি, বিভিন্ন প্রদেশ থেকে, তখন তো আমাদের ইংরেজ আমল ছিল, তো সেই সময় বিভিন্ন প্রদেশ ছিল, তো সেই প্রদেশ থেকে বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি নিয়ে পরিষদ গঠিত হয়েছিল। তো প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কে, সচ্চিদানন্দ সিনহা।
আর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্থায়ী সভাপতি। মানে এই যে গণপরিষদ, তারা কি করেছিল, একটা মিটিং করেছিল, তো সেই মিটিংয়ে প্রথম সভাপতি, প্রত্যেকটা মিটিংয়ে সভাপতি থাকে, তাহলে গণপরিষদের প্রথম সভাপতি যিনি ছিলেন তিনি সচ্চিদানন্দ সিনহা, আর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি। এবার সেই গণপরিষদে কি করা হলো, সংবিধানের একটা ড্রাফট তৈরি করা হলো, মানে লিখে নেওয়া হলো যে এই জিনিসগুলো থাকবে, তো সেটাই হচ্ছে ড্রাফটিং কমিটি। সেটা কি কমিটি? ড্রাফটিং কমিটি। এরা লিখে দিয়েছিল যে সংবিধানের মধ্যে কি কি থাকবে। সুতরাং সংবিধানের নমুনা বা খসড়া প্রস্তুত করার জন্য এটা হচ্ছে করা হয় 1947 সালের 29 আগস্ট ডক্টর B.R. আম্বেদকরের নেতৃত্বে, মানে স্বাধীনতার 14 দিন পরে সেখানে সংবিধানের একটা ড্রাফট তৈরি করা হয়। তো সেই ড্রাফট তৈরি করার পরে তার 2 বছর পরে কিন্তু সংবিধান গৃহীত হয়। সংবিধান গৃহীত হয় কবে? 1949 সালে। আর সংবিধান কার্যকরী হয় কবে? 1950 সালের 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। ঠিক আছে, এটা প্রত্যেকের আমাদের জানা দরকার, প্রতিটা টিচারের জানা দরকার, তোমাকে প্রশ্ন করা হতেই পারে। ঠিক আছে, তাহলে সংবিধান গৃহীত হচ্ছে 1949 সালে, আর প্রজাতন্ত্র দিবস সম্পর্কে তোমাকে কিন্তু নলেজ রাখতে হবে, কারণ স্কুলে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। ঠিক আছে, এরপরেই যেটা বইতে আমাদের লেখা থাকে যে সংবিধানের প্রস্তাবনা, এই যে প্রিয়াম্বল বলে যেটা লেখা আছে, তো সেটাকে প্রথম কে ব্যাখ্যা করেছিলেন? সংবিধান প্রস্তাবনার জনক হচ্ছেন পণ্ডিত জওহরলাল নেহেরু। কে জনক? জওহরলাল নেহেরু। তো সংবিধান প্রস্তাবনা বা বইয়ের প্রথমেই যেটা তোমাদেরকে দেখালাম যে ভারতের সংবিধান প্রস্তাবনা, তো এটাই হচ্ছে সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা। প্রতিটা জিনিসের একটা ভূমিকা থাকে, দেখবে যে একটা ইন্ট্রোডাকশন থাকে, তো এই সংবিধানের ইন্ট্রোডাকশন যেটা, অর্থাৎ ভারতবর্ষ কিভাবে চলবে তার একটা যে জিস্ট, তার যে একটা ভূমিকা, তো সেটাই হচ্ছে প্রস্তাবনা। এবং পাঠ্য বইয়ের প্রথমেই কি লেখা থাকে এটা ভালো করে পড়বে। আমাদের পাঠ্য বইয়ের প্রথমেই কি লেখা থাকবে? ভারতের জনগণ ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণ তন্ত্ররূপে গড়ে তুলবে। ঠিক আছে, কি বললাম? ভারতের জনগণ ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণ তন্ত্ররূপে গড়ে তুলবে। তাহলে সংবিধানের প্রস্তাবনাতে কিন্তু এটা লেখা আছে। ঠিক আছে, তারপর দেখ 1946 সালের 26শে নভেম্বর গণপরিষদে জওহরলাল নেহেরু ভারতের সংবিধান সম্বলিত যে প্রস্তাব উত্থাপন করেন তাই হচ্ছে প্রস্তাবনা। কেন আমি এত জোর দিচ্ছি? বইয়ের প্রথমে লেখা থাকে বলে জোর দিচ্ছি। তাহলে কিসে? কারণ প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা আমাদের মানে যারা ছাত্রছাত্রী আছে, তো তাদের দেশ, প্রকৃতপক্ষে আমাদের দেশটা কি, তো সেটা জানার জন্যই প্রধানত এটা লেখা থাকে। কি বললাম বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে আমাদের দেশের এটা হচ্ছে একটা আইডেন্টিটি কার্ড, তো সেই জন্যই এটা লেখা থাকে। 1946 সালের 26শে নভেম্বর গণপরিষদে জওহরলাল নেহেরু যে প্রস্তাব উত্থাপন করেছিলেন, তো সেটাই প্রস্তাবনা। তিনি বলেছিলেন যে এরকম হবে ভারতবর্ষ। তাহলে এটাই হচ্ছে আইডেন্টিটি কার্ড, আমাদের দেশের আইডেন্টিটি কার্ডই হচ্ছে আমাদের সংবিধানের প্রস্তাবনা। সেই জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীর জানা দরকার এই প্রস্তাবনা জিনিসটা কি। ঠিক আছে, কি বললাম বোঝাতে পেরেছি? এখানটা একটুখানি পড়বে, পড়তে ভালো না লাগলেও একটুখানি দেখে রাখবে। প্রস্তাবনাটা কি আমি বুঝিয়ে দিলাম। পলিটিক্যাল সায়েন্সের বিষয়ে আমি খুব বেশি জানি না, তো যতটুকু একজনের টিচারের জানা দরকার, তো সেটাই তোমাদেরকে বলছি। আমাদের সংবিধানের বৈশিষ্ট্য কি? বর্তমানে 470টি ধারা আছে। কটা ধারা আছে? কতগুলো ধারা আছে? 470টি। ঠিক আছে, এবং 25টা পার্ট আছে এবং 12টি তফসিল আছে। কতগুলো পার্ট আছে, অংশ কতগুলো আছে? 25টা। কেন এটা দিয়েছি একটু পরেই বুঝতে পারবে। বর্তমানে কতগুলো ধারা আছে? 470টি ধারা আছে। এইবার দেখো, প্রতিটা মানুষের এটা জানা দরকার আমাদের কতগুলো মৌলিক অধিকার। কতগুলো মৌলিক অধিকার? 6টা মৌলিক অধিকার। কোথায় আছে, কোন পার্টে আছে, এগুলো না জানলেও হবে, তো আমি যাতে মনে থাকে সেই জন্য লিখে দিয়েছি। 6টা মৌলিক অধিকার আছে। কি কি অধিকার? সাম্যের অধিকার আছে, প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার, মানে আমার যে অধিকার আছে তোমারও সেই অধিকার। স্বাধীনতার অধিকার আছে। কতগুলো স্বাধীনতার অধিকার? 6টা। মত প্রকাশ, নিরস্ত্র সমাবেশ, এই যে অনেক সময় নিরস্ত্র সমবেত হচ্ছে, যে হাইকোর্ট বলছে যে সমবেত হতে পারে কিন্তু নিরস্ত্রভাবে, এটা কি? এটা হচ্ছে স্বাধীনতার অধিকার। কি বললাম বুঝতে পেরেছো? তোমাকে প্রশ্ন করতে পারে যে এই যে আমরা সবাই সভা সমিতি মিছিল এইসব করছি, কিন্তু নিরস্ত্র সমাবেশ বলছে, কি এটা? কেন এটা বলছে যে কোর্ট? তাহলে এটা হচ্ছে স্বাধীনতার অধিকার। কোনো সমিতি গঠন, তুমি সমিতি গঠন করতে পারো, তুমি গ্রুপ করতে পারো, দেশের সর্বত্র তুমি চলাফেরা করতে পারো, দেশের যেখানে সেখানে তুমি বাস করতে পারো, যে কোনো পেশা তুমি নিতে পারো। চোর ডাকাত হওয়া না অবশ্যই, ঠিক আছে, তাহলে যে কোনো পেশা আমরা নিতে পারি। সুতরাং স্বাধীনতার অধিকার কতগুলো? 6টা।
শোষণের বিরুদ্ধে অধিকার প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট এটা। শোষণের বিরুদ্ধে অধিকার, 14 বছরের কম বয়সী শিশুদের কারখানা বা খনির কাজ করানো যাবে না, বিনা বেতনে খাটানো এবং 14 বছরের কম বয়সী শিশুদের কারখানা বা খনির কাজে নিষিদ্ধ করা হয়েছে। এটা হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। ঠিক আছে, তোমাকে প্রশ্ন করা হতে পারে যে শোষণের এই যে 14 বছর বয়সী শিশুরা যারা স্কুলে যাবে, তো তাদেরকে কারখানা বা খনির কাজে নিষিদ্ধ করা হয়েছে, আপনি জানেন নিশ্চয়ই। তো এটাকে কি বলা হয়? এটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। এছাড়া আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার, আর কি সাংবিধানিক প্রতিকারের অধিকার। জাস্ট এইগুলো নামগুলো মনে রাখবে, শুধুমাত্র শোষণের বিরুদ্ধে অধিকার এটা ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, ঠিক আছে, কি বললাম বোঝাতে পেরেছি? এরপরে দেখো, এরপরে যেটা আছে সাংবিধানিক প্রতিকারের অধিকার, অর্থাৎ এই যে 5টা যে অধিকার কথা বললাম, এই 5টা থেকে কেউ যদি বঞ্চিত হয় তাহলে কি হবে? সেই ব্যক্তি সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টে যেতে পারে। এই যে 5টা যে অধিকার বললাম, এই 5টা অধিকার থেকে কেউ যদি বঞ্চিত হয় তাহলে সেই ব্যক্তি কোথায় যেতে পারবে? সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টে। তুমি হয়তো কোনো একটা কাজ করছো, সেই কাজে তোমাকে বাধা দেওয়া হচ্ছে, তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো। ঠিক আছে, তুমি হাইকোর্টে যেতে পারো। তাহলে এটাই হচ্ছে, এই 5টা থেকে কেউ যদি বঞ্চিত হয় তখন সে সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টে যেতে পারে। কি বললাম বোঝাতে পেরেছি? ঠিক আছে, আমি কেন বলছি এটা পড়ে যেতে? কারণ ইন্টারভিউ বারবার বলছে একটা কনফিডেন্সের ব্যাপার। তুমি যখনই পড়ে যাবে, তোমার কনফিডেন্স গ্রো করবে, তখন দেখবে যে তোমাকে যেখান থেকেই প্রশ্ন করা হোক না কেন তুমি কনফিডেন্সের সঙ্গে উত্তর দেবে। তুমি যদি নিজের দেশ সম্পর্কে জানো, তুমি যদি তোমার ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে জানো, তুমি যদি অন্যান্য বিষয়গুলো জানো, একটা স্কুল সম্পর্কে জানো, একটা ক্লাস সম্পর্কে জানো, তাহলে দেখবে যে আর তোমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে মূল সংবিধানে কতগুলো অধিকার আছে? আচ্ছা, এখানে আমরা এগুলো আমরা দেখলাম। মূল সংবিধানে 7টা অধিকার আছে, কিন্তু প্রথম যে সংবিধান যেটা রাখা হয়েছিল সেখানে 7খানা মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল। এখন কতগুলো আছে? এখন 6টা। তাহলে প্রথম যে সংবিধান কার্যকরী হয়েছিল কতগুলো মৌলিক অধিকার ছিল? 7টা। তাহলে কোনটাকে বাদ দেওয়া হয়েছে? সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। ব্যাস, কনস্টিটিউশন থেকে আর সেরকম কিছু পড়ার দরকার নেই। আর মৌলিক কর্তব্য যেটা আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটি 10টা ছিল, এখন বর্তমানে 11টা করা হয়েছে। 11 নম্বরটা কি? 2002 সালে 76তম সংশোধনীর মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা প্রত্যেক পিতা মাতার মৌলিক কর্তব্য। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে প্রত্যেকটা বাবা মা তার শিশুদেরকে কি করবে? শিক্ষা দেবে। তো এটা হচ্ছে প্রধানত 76তম সংশোধনীতে এটা রাখা হয়েছে। এটা হচ্ছে মৌলিক কর্তব্য বাবা মার, আমাদের মৌলিক কর্তব্য এটা। ঠিক আছে, এক একটা নাগরিককে কি কাজ করতে হবে সেটা তার নিজের ওপর ডিপেন্ড করছে। তাহলে বাবা মার এটা মৌলিক কর্তব্য বলে সংবিধান বলে দিচ্ছে। এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু বাবা মার এটা সাধারণ বেসিক ডিউটি। ঠিক আছে, এরপরে দেখো এডুকেশন অ্যান্ড কনস্টিটিউশন। 45 নম্বর ধারাতে কি বলা হচ্ছে? প্রত্যেকটা ছেলে মেয়ে 14 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা, এটা যেটা বলা হয়েছে। তোমাকে এটা প্রশ্ন করা যেতে পারে যে প্রতিটা ছেলে মেয়েদের যে এই যে 14 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা, যে অবৈতনিক শিক্ষা দিতে হবে, এটা কত নম্বর ধারায় করা হয়েছে? এটা 45 নম্বর ধারা। আর 42তম সংশোধনীতে সংবিধানকে মানে তোমার এটাকে যুগ্ম তালিকার মধ্যে রাখা হয়েছে। ঠিক আছে, এখানে একটা টার্ম আছে দেখো, এনএফসি। এনএফসি মানে কি? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এনসিএফ। ঠিক আছে, 2005-এর জাতীয় মানে পাঠ্যক্রম কাঠামো ভারতবর্ষে বিদ্যালয় সংক্রান্ত শিক্ষার বিষয়বস্তু। এই যে ভারতবর্ষে কোথায় কি পড়ানো হবে, তার সিলেবাস কি হবে, কি পাঠ্য বই হবে, কোথায় কি প্রশিক্ষণ হবে, সব কিছু নথিপত্র এই কাঠামোতে দেয়া হয়। মানে কোথায় কি করা হবে সব কিছু কে দেবে? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এবং লাস্ট রিভিশন হয়েছে 2023 সালে। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন জায়গাতে কি কি বিষয় পড়ানো হবে, কি পাঠ্য বই হবে, সেটাকে আবার রিভাইজ করা হয়েছে কত সালে? 2023 সালে। তো এটাই হচ্ছে এনসিএফ। এরপরে কিছু কিছু টার্ম দেখে নাও যে কারিকুলাম কাকে বলে। কারিকুলাম দেখো, কারিকুলাম আর হচ্ছে সিলেবাস দুটোর মধ্যে পার্থক্য আছে। কারিকুলাম মানে শুধুমাত্র ক্লাসরুমে শিক্ষা নয়, স্টুডেন্টসদেরকে আরও কিছু শিক্ষা দেওয়া, তো সেটাই হচ্ছে কারিকুলাম। আর সিলেবাস মানে কি? কেবলমাত্র কোনো একটা পার্টিকুলার বিষয়কে যখন পড়ানো হয় তো তখনই সেটা হচ্ছে সিলেবাস। ঠিক আছে, তাহলে সিলেবাস আর কারিকুলাম আমরা দেখলাম।
তারপরেই দেখো এখানে আধুনিক ধারণা অনুযায়ী সিলেবাস মানে কি কেবলমাত্র পাঠ্যপুস্তক নির্ভর যে পড়ানো হয়, তো সেটাকেই আমরা বলবো সিলেবাস। ঠিক আছে, এটা একটুখানি দেখে রাখবে। তারপরে দেখো এবিসি কারিকুলাম কাকে বলে একটুখানি পড়ে রাখবে। এবিসি মানে কি আর্টিকিউলেশন, বিষয়গুলো যেন পরস্পর নির্ভরশীল এবং সুসংগঠিত হবে। তার মানে কি এই যে বইতে যে বিভিন্ন বিষয়গুলো লেখা থাকে একটা আরেকটার সঙ্গে অ্যাটাচড হয়ে থাকবে, একটার সঙ্গে আরেকটার লিঙ্ক থাকবে। ব্যালেন্স মানে কি যাতে কোনো একটা পার্টিকুলার বিষয় পড়লে যাতে শিশুর যাতে ঠিকঠাকভাবে বিকাশ হয়, তো সেটাই হচ্ছে ব্যালেন্স। আর কন্টিনিউটি মানে কি, তার মানে ক্লাস 9-এর পড়া শেষ করলে ক্লাস 10-এর পড়ার জন্য সেই উপযুক্ত হয়ে উঠবে, তো এটাই হচ্ছে কন্টিনিউটি। তাহলে এটাই হচ্ছে এবিসি কারিকুলাম। এরপর দেখো হিডেন কারিকুলাম মানে কি, তোমাকে প্রশ্ন করা হতে পারে যে ছেলেমেয়েরা স্কুলের ড্রেস পরে যায়, তাহলে এটা কোন ধরনের কারিকুলাম? এটা তো তাদের সিলেবাসে নেই, তাহলে এটা কোন ধরনের কারিকুলাম বলতে পারবে? ছেলেমেয়েরা এই যে স্কুলের ড্রেস পরে যাচ্ছে, বলতে পারবে? ছেলেমেয়েরা যে স্কুলের ড্রেস পরে যায়, তো এটাকেই আমরা বলবো হিডেন কারিকুলাম বা লুক্কায়িত কারিকুলাম। এই যে স্কুল ড্রেস পরা, ক্লাসে শিক্ষক প্রবেশ করলে উঠে দাঁড়াবে, বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে পরস্পরকে সাহায্য করা, এগুলো সব হচ্ছে হিডেন কারিকুলাম। আর কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম মানে কি, এই যে শিক্ষাকে সফল করতে গেলে কাজের মধ্য দিয়ে শেখাতে হবে। যেমন এক্ষেত্রে হ্যান্ড, হেড এবং হার্ট, তো এই তিনটে শব্দ ব্যবহার করেছিলেন কে? ব্র্যানফোর্ড। এটাকে ব্যবহার করেছিলেন ব্র্যানফোর্ড। ঠিক আছে, এবং কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে বলছে আর্টস আর সায়েন্সের মতো কোনো বিষয় থাকবে না, কাজের মধ্য দিয়ে শিখতে হবে। এরপরে যেটা আছে দেখো প্রোগ্রেসিভ এডুকেশন, প্রচুর ইম্পর্টেন্ট। বলছে চিরাচরিত পাঠ্যক্রম নির্ভর ও পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা, শিশুর বিভিন্ন বিকাশ এক্ষেত্রে দেখা হবে। এবং তার সঙ্গে সঙ্গে এটা প্রোগ্রেসিভ এডুকেশনে এটা দেখা হয় যে প্রত্যেকটা শিশু একে অপরের থেকে আলাদা, তাই তাদের মনকে বুঝে শিক্ষাদান করা এবং পাঠ্যক্রমে বিভিন্ন বিষয় এখানে দেওয়া হয়। ঠিক আছে, এটাই হচ্ছে প্রোগ্রেসিভ পাঠ্যক্রম। আমরা নর্মাল যে পাঠ্যক্রম দেখি সেখানে সব শিশুকে একই জিনিস শিখিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু প্রোগ্রেসিভ পাঠ্যক্রমে এটাই রাখা হয় যে প্রত্যেকটা শিশু একে অপরের থেকে আলাদা, তো সেই কারণের জন্য তাদের জন্য বিভিন্ন জনের জন্য খুব ভালোভাবে শিক্ষা দেওয়া, তাদের মনকে বুঝে শিক্ষা দেওয়া, এটাই প্রোগ্রেসিভ এডুকেশন। ঠিক আছে, তাহলে ইনক্লুসিভ এডুকেশন কাকে বলে? ইনক্লুসিভ এডুকেশন হচ্ছে সমাজের প্রত্যেকটা শিশুকে প্রথাগত শিক্ষার আওতায় আনা হবে। এমন কোনো শিশু থাকবে না যাতে শিক্ষা দেওয়া হবে না, সবাইকে কিন্তু প্রথাগত যে ফর্মাল যে এডুকেশন, তো সেখানে তাদেরকে আনা হবে। তো এটাই হচ্ছে অন্তর্ভুক্ত বা ব্যাপক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। একটা সম্প্রদায়ের সব শিশু একই সঙ্গে একই এলাকার বিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে, এমনকি সেই শিশু বিশেষ চাহিদা সম্পন্ন হলেও। সুতরাং এটাই হচ্ছে প্রোগ্রেসিভ ইনক্লুসিভ এডুকেশন। তাহলে প্রোগ্রেসিভ এডুকেশন মানে কি ইন্ডিভিজুয়াল থেকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, আর ইনক্লুসিভ এডুকেশন মানে কি সবাইকে শিক্ষা দিতে হবে। ঠিক আছে, তাহলে এই ইনক্লুসিভ এডুকেশন কাদের জন্য মেনলি প্রযোজ্য? অনেক সময় স্কুল ছুট, শিশুরা স্কুল ছেড়ে দিয়েছে, তখন তাদেরকে স্যারেদেরকে ধরে আনতে হয়। ব্যতিক্রমী শিশু আছে অনেকে, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে আসছে অথচ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, তাদের কোনো অর্থনৈতিক অসুবিধা আছে, সেই জন্য তারা ঠিকঠাক শিক্ষা পাচ্ছে না, তারা সবাই এই ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে চলে আসবে। এরপর দেখো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কী কী আছে, মানে পড়াশোনা ছাড়াও যে খেলাধুলা, গান বাজনা, অভিনয়, বিতর্ক সবাই এগুলো, অর্থাৎ পাঠ্যসূচি ছাড়াও কিন্তু অতিরিক্ত কর্মসূচি। তাহলে এক্ষেত্রে দেখো সৃজনাত্মক, তোমাকে প্রশ্ন করা হতে পারে যে সৃজনাত্মক কার্যাবলী বলতে কি, তুমি কি বোঝো? গল্প, কবিতা, প্রবন্ধ লেখা, ছবি আঁকা, এগুলো। বহুমুখী কার্যাবলী মানে কি, যার মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করা যায়, যেমন এনসিসি, এনএসএস। তোমাকে প্রশ্ন করা হতে পারে যে স্কুলেতে এই যে এনসিসি আছে, এনএসএস আছে, বিজ্ঞান মঞ্চ আছে, এই যে প্ল্যান্ট বৃক্ষরোপণ করা হয়, এগুলো কোন ধরনের কার্যাবলী? এগুলো বহুমুখী কার্যাবলী। ঠিক আছে, এরকম কিছু কিছু বিষয় স্কুলের সঙ্গে রিলেটেড সব কিছু কিন্তু তোমাকে পড়ে যেতে হবে। তারপরে দেখ স্কুল ডে মানে বিদ্যালয় দিবস প্রত্যেকটা শিক্ষাবর্ষে শিক্ষকদের দ্বারা পরিচালিত হয়, মানে বছরে একবার করে পরিচালিত হয়। এবং স্কুল ডেতে কি করা হয়, সারা বছর ধরে তারা যেরকম পারফরমেন্স করলো, তো তার উপর বেশ করে তাদেরকে পুরস্কৃত করা হয়, এটাই হচ্ছে বিদ্যালয় দিবস। এরপর দেখো খেলাধুলা, তো খেলাধুলা কেন করা হয় এখানে একদম লেখা আছে, পুরো পড়ে ফেলবে। ঠিক আছে, আমি আর পড়ে করছি না, এটা পড়বে। তারপর দেখো জাতীয় দিবস কি আছে, ন্যাশনাল ডে। ন্যাশনাল ডে তাহলে দুটো পালন করা হয় স্কুলেতে, একটা স্বাধীনতা দিবস আর একটা প্রজাতন্ত্র দিবস। ঠিক আছে, যদিও এই দুটো দিন কেন্দ্রীয় ছুটি, তবুও বিদ্যালয়ে এটা পালন করা হয়, ছুটি অথচ পালনীয়। ঠিক আছে, এক্ষেত্রে কেন আমরা পালন করব ন্যাশনাল ডে? এর ফলে তাদের মধ্যে দেশপ্রেম আর স্বাধীনতা বোধ গড়ে উঠবে, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা গড়ে উঠবে। কিভাবে আমরা একটা প্রজাতন্ত্র দিবস পালন করব, এটা তোমাকে প্রশ্ন করা হতে পারে। তাহলে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তারপরে গণড্রিল ও দেশপ্রেম সম্পর্কে গানের আয়োজন, জাতীয় সঙ্গীত পরিবেশন, অতিথিদের বক্তব্য এবং মিষ্টি বিতরণ। দেখো এগুলো কেন পড়ে যেতে হবে আমরা সবাই জানি,
কিন্তু ওই সময় যাতে তোমাকে উত্তর যাতে হাতড়াতে না হয় ব্রেনেতে, যাতে তোমাকে খুঁজতে না হয়, তো সেই কারণের জন্য তোমাকে পড়ে যেতে হবে। ঠিক আছে, এরপরে দেখো যেটা আছে, তো সেটা হচ্ছে শিক্ষামূলক ভ্রমণ। তার প্রয়োজনীয়তা কি? এক্সকারশনের সাহায্যে তারা বাস্তব জীবনের সম্পর্কে অভিজ্ঞতার সুযোগ পায় এবং বি গার্ডেন, চিড়িয়াখানা, কোনো ঐতিহাসিক স্থানে এই সমস্ত জায়গার সঙ্গে পরিচিত হতে পারে। একসঙ্গে তারা কাজ করার সুযোগ পায়, একঘেয়েমি পাঠ্যপুস্তক থেকে তারা মুক্তি পায় এবং পরিবেশকে ভালোবাসতে শেখে। তোমাকে প্রশ্ন করা হতে পারে যে আপনি কি মনে করেন যে স্টুডেন্টসদের এক্সকারশনে নিয়ে যাওয়ার মানে কোনো গুরুত্ব আছে? তখন তোমাকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। ঠিক আছে, তারপর দেখো বিদ্যালয় পত্রিকা, এর মধ্য দিয়ে তাদের অনুভূতি প্রকাশ করতে পারে, গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী লিখে তাদের অন্তর্নিহিত প্রতিভার বিকাশ ঘটাতে পারে। স্কুলে অনেক সময় এক্সিবিশন হয়, তাহলে এক্সিবিশন হলে কি হয়? এক্সিবিশন কাকে বলে? কোনো সংগৃহীত দ্রব্যকে জনগণকে দেখানো, তো সেটাই হচ্ছে এক্সিবিশন। ছেলেমেয়েরা নিজে হাতে যেটা তৈরি করছে পিতামাতা জনগণকে দেখানো হয়। এর ফলে স্কুলের সঙ্গে যেমন বাইরের পরিবেশের সংযোগ রক্ষিত হয়, তার সঙ্গে সঙ্গে অভিভাবকদের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি হয়। তো সেই জন্যই স্কুলেতে এক্সিবিশনের প্রয়োজন আছে। তোমাকে প্রশ্ন করা হতে পারে আপনি কি মনে করেন যে স্কুলে এক্সিবিশনের প্রয়োজন আছে? তাহলে অবভিয়াসলি প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে একদম এখানে লিখে দিয়েছি। স্কুলে কি প্রার্থনা সভার প্রয়োজন আছে? হ্যাঁ, প্রয়োজন আছে। কারণ কি? কারণ প্রার্থনা সভায় কি হচ্ছে, জাতীয় সঙ্গীত তারা যেমন গাইতে পারছে, তার সঙ্গে সঙ্গে প্রার্থনা সভায় তাদেরকে আমরা জানাতে পারি যে প্রতিদিনের কি কি ঘটনা ঘটেছে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো মনীষীর যদি জন্মদিন থাকে বা কোনো বিশেষ দিন থাকে, সেই গুরুত্ব সম্পর্কে যেমন তাদেরকে জানানো যায়, তার সঙ্গে সঙ্গে দিনের কোনো একটা স্কুলের কোনো একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, যেমন আজকে এই কাজ হবে বা আজকে মোবাইল দেয়া হবে। ঠিক আছে, তো এরকম কোনো ঘোষণা প্রধানত আমরা করতে পারি। বা আজকে ধরা যাক কন্যাশ্রীর ফর্ম ফিল আপ হবে, বা এই তারিখে কন্যাশ্রীর ফর্ম ফিল আপ হবে। তো এই যে ঘোষণাগুলো, এগুলো প্রার্থনা সভাতে করা যায়। এবং তার সঙ্গে সঙ্গে কোনো যদি সমস্যা হয়, তো সেই সমস্যার সমাধানের কথাও বলা যায়। যেমন ছেলেমেয়েরা টিফিনে বাড়ি চলে যাচ্ছে, তাদেরকে বলা হতে পারে যে টিফিনে বাড়ি যাওয়ার আগে তোমরা কিন্তু টিচারের সই করে যাবে। ঠিক আছে, সই নিয়ে তারপরে বাড়ি যাবে। তো এইগুলো প্রার্থনা সভায় বলা যায়। এবং তারপরে দেখো শৃঙ্খলার সাথে ক্লাসে প্রবেশ, তাহলে এত কিছু বিষয় তারা শিখতে পারে। ঠিক আছে, এরপরে লাস্ট যেটা আছে, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা, হ্যাঁ বলো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলো গাইডেন্স আর কাউন্সিলিং এর পার্থক্যটা তাহলে কি? হ্যাঁ, সেটা ঠিকই বলেছো। তাহলে গাইডেন্সের মধ্যে দিয়ে কি হচ্ছে, আমরা যেটা করি, একজন টিচার যেটা করে, তো সেটাই হচ্ছে নির্দেশ দান। ঠিক আছে, তার মানে সেটা হচ্ছে তোমার গাইডেন্স। আর কাউন্সিলিং আমরা কাকে বলবো? একজন প্রশিক্ষিত ব্যক্তি, মানে কাউন্সিলর, যারা মানসিক সমস্যাকে মোকাবিলা করতে সাহায্য করেন। ঠিক আছে, এবং শিক্ষাগত কাজে প্রধানত সাহায্য করা হয় গাইডেন্সে, আর কাউন্সিলিংয়ে মানসিক আর ব্যক্তিগত কোনো সমস্যাকে অন্বেষণ করে তা সমাধান করা হয়। আর গাইডেন্স কিন্তু নিরবিচ্ছিন্ন পদ্ধতি, এটা কন্টিনিউয়াস হয়। আর কাউন্সেলিংয়ের জন্য একটা স্পেশাল ডেট দেওয়া হয়, একটা সেশন দেওয়া হয়। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের প্রধানত যে তিনটে যে নোটস, আমি খুব দ্রুততার সঙ্গে এগুলো আলোচনা করলাম। এবার তোমরা এগুলো পড়বে এবং পড়লে দেখবে যে একটা কনফিডেন্স পাবে, এবং সেই কনফিডেন্সের ওপর বেশ করে এখনই অনেকটা কনফিডেন্স তোমরা পেয়ে গেলে, তাই তো? আমি কি ঠিক বলছি না ভুল বলছি বলো? যখনই এগুলো পড়ে যাবে, তখনই দেখবে কনফিডেন্স পেয়ে যাবে। তখন তোমার অজানা প্রশ্নের উত্তরও তুমি সহজে দিয়ে দিতে পারবে। ঠিক আছে, যেরকমভাবে নোটসগুলো করা আছে, খুব একটা তোমার এরিয়ার বাইরে যাবে না, সুতরাং সেটা করতে পারবে। আচ্ছা, স্যার এসছেন মনে হয়, আমি একটু, স্যার আছেন তো অভিজিৎ দা? আচ্ছা আচ্ছা, একটু তোমাদেরকে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই। ঠিক আছে, সব কিছু যদি আমি কন্ডাক্ট করি, কিন্তু আমি অন্য স্যারকে দিয়ে তোমাদেরকে অ্যাসেস করাবো। তো সেক্ষেত্রে অভিজিৎ দা, আমি ওদের যেটা বলেছি সেটা হচ্ছে যে মানে টাইমটা দিয়ে দিয়েছি আর কি। ঠিক আছে, ওদের তাহলে ওরা যে ডেমোটা দেবে, হ্যাঁ আমি বলেছি যে তোমরা একটু রেকর্ড করে রাখবে, এবং রেকর্ড করার পরে তারপরে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বলবো, তো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে আগে বলি যে স্যার আপনি একটুখানি ওদেরকে একটু টিপস দিন যে ইন্টারভিউটা প্রধানত ওরা কিভাবে করতে পারবে, সেটা যদি একটু বলেন, মানে করে রাখবে। ঠিক আছে, এবং রেকর্ডটা আপনার নাম্বারে আমি পাঠাতে বলেছি, তাহলে আপনি দেখে রাখলেন। দেখে রাখার পরে তারপর ওরা যেদিন যেদিন দেবে, আমি আমি মানে শিডিউল করে দেব যে এই দিন, তাহলে আপনি ওদেরকে নিয়ে মিটিং করে দেবেন। ঠিক আছে, আমি এরকমভাবে প্ল্যানিং করেছি। ঠিক আছে,
এবার আমি বলেছি যে আমার নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে এবং সেখানে তোমরা রেকর্ডগুলোকে পাঠিয়ে দেবে এবং আমি তোমাদের নাম ধরে ধরে আমি বলে দেবো, তখন স্যার এগুলো দেখে নেবেন। তো আমি যে যে ডেটগুলো রেখেছি আপনার ডেট অনুযায়ী প্রধানত আমি রেখেছি। যেমন সোমবার দিন, আচ্ছা সামনের শনিবার দিন একটা আছে 22/11/2025, ঠিক আছে। তারপরে যেটা আছে আবার তোমাদের জন্য আমি বলে দিচ্ছি, যেমন 22/11/2025 যেমন আছে সামনের শনিবার দিন, তারপরেই যেটা আছে 24 তারিখ মানে সোমবার দিন একটা আছে, ঠিক আছে। তারপরেই আছে বৃহস্পতিবার দিন একটা আছে, তারপরে হচ্ছে শনিবার দিন একটা ডেট আছে। তো এখন ওরা যেটা করবে সেটা হচ্ছে যে ওরা ভিডিওটা রেকর্ড করে মানে সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে ওরা সেন্ড করবে। তাহলে আপনি যদি আপনার নাম্বারটা বলে দেন যে নাম্বারে সেন্ড করবে, কারণ আমাকে সেন্ড করলে আবার আমি আপনাকে পাঠাবো, সেটা একটু লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। তো সেই হিসেবে ওরা কোথায় পাঠাবে? হুম, হ্যাঁ হ্যাঁ, আপনি মুখে বলুন, আমি তারপর আমি লিখে দেবো, ওরা একটু শুনে নেবে তাহলে। হুম 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 হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 989748264449, ঠিক আছে। 9874826449, ঠিক আছে। আচ্ছা, এবার বলি যে যারা যারা রেকর্ড করতে পারবে তারা স্যারকে এখানে পাঠাবে। আর হচ্ছে যারা করতে পারবে না, অনেকে বলছিলে যে স্যার অনেকটা হয়ে যাচ্ছে, তাহলে তো তোমরা তাহলে ডিরেক্টলি সেটা দিয়ে দেবে, ঠিক আছে। সেই হিসাবে তোমরা তোমাদের ফোনটাকে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে একটা বোর্ড রেখে দেবে, তাহলে স্যার ওটা দেখে নিয়ে করবেন। এবার আমি ধরা যাক যারা যারা আমাকে বলবে মোটামুটি আমি পার ডে তোমাদেরকে আমি সেইভাবে আমি শিডিউল করে দেবো, ঠিক আছে। অথবা তুমি স্যারকেও সেটা পাঠাতে পারো, তোমরা একটু নাম লিখে দেবে, তোমাদের নামটা একটু লিখে দেবে, তাহলে স্যারের শিডিউল করতে সুবিধা হবে। স্যার নিজের মতো করে শিডিউল করে তোমাদের 1 2 3 4 এই 4 দিনে তোমাদের ডেমো কমপ্লিট করে দেবেন, তোমরা যতজন আছো, তাই তো স্যার? সবাই বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ হ্যাঁ, ওটা 5 মিনিটের মধ্যে দেবে, কারণটা হচ্ছে বেশি তো টাইম দেবে না, সুতরাং 5 মিনিটের মধ্যে দেবে। দেওয়ার পরে স্যার তোমাদের ডিরেক্টলি ওই সময় তোমাদের বলে দেবেন যে মানে তোমাদের যেদিন যেদিন ডেট থাকবে, মানে আমার পড়ানোর দিন না, আমার ক্লাসের দিনগুলো নয়, ঠিক আছে। যেমন সামনে শনিবার দিন, যেমন আমি রবিবার দিন আমি ক্লাস রেখেছি, তাহলে শনিবার দিন তোমাদের ডেমো স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তোমরা আমাকে যেমন মেসেজ করেছো যে আমি ডেমো দিতে চাই, ঠিক আছে, এবং তোমরা সেটাকে রেকর্ড করে নেবে, রেকর্ড করে নিয়ে স্যারের নাম্বারে পাঠিয়ে দেবে। কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9874826449, ঠিক আছে বিনিতা? হ্যাঁ 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 হ্যাঁ, আমি গ্রুপেতে দিয়ে দেবো, আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। নাম্বারটা গ্রুপেতে দিয়ে দেবে এবং টোটাল বিষয়টা আমি লিখে দেবো, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে বলতে পারো। আচ্ছা আমি এখানে নাম্বারটা লিখে দিচ্ছি মেসেজে, 9874 826 তোমাদের ডেমো তাহলে শুরু হচ্ছে শনিবার থেকে, ঠিক আছে। আমি আবার বৃহস্পতিবার দিন তোমাদের ক্লাস নেব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর বলো, আর যদি হ্যাঁ বলো 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 বলো। যেমন আপনাকে আমি জিজ্ঞেস করছি যে হুম আমরা যেহেতু ইনসার্ভিস হুম হুম হুম, মানে আমরা কি দায়িত্ব পালন করি সেগুলো তো কি প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করা মানে যেগুলো কি নিয়ে নলেজ রাখাটা উচিত। অবশ্যই, মানে তুমি যেমন স্কুলেতে তুমি কি করো, তারপরে হচ্ছে তুমি প্রথম দিকে কোন ক্লাসগুলো দেয়া হবে, টিফিনে কেন দেয়া হবে, টিফিনের পরে কি হবে, ঠিক আছে, কীভাবে হবে, ওগুলো সব নোটসে পেয়ে যাবে। বুঝতে পেরেছো মধুরিমা? আচ্ছা, আর বলো, আর কার যদি কোনো প্রশ্ন থাকে স্যারকে করতে পারো, স্যারকে পাওয়া খুব মুশকিল, স্যার খুব বিজি থাকেন। হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ বলো বলো। এই স্ন্যাপ সিরিজ সম্বন্ধে একটু বলে দেবেন পুরো ডিটেলে?
আচ্ছা, কন্যাশ্রীটা শোনো, আমার যে নোটসটা আছে না, নোটসে ওগুলো সব লেখা আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সমস্ত লেখা আছে, যে কবে শুরু হয়েছিল, কত টাকা দেয়, কিভাবে কি হয়, কত বছর বয়সে, সমস্ত কিছু লেখা আছে। তোমরা দেখলে বুঝতে পারবে। লোকাল টিচার হিসেবে আছি তো তাহলে ওখানে ভিজিট করতে হবে। কোথায়? কোনটা বলো? কন্যাশ্রী লোকাল টিচার হিসেবে হ্যাঁ, আছি। হ্যাঁ, 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 ওখানে সব লেখা আছে। হ্যাঁ, কন্যাশ্রীর গভর্নমেন্টের যে কটা স্কিম আছে সব লেখা আছে। ঠিক আছে। ঠিক আছে। হুম, 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 হুম। আচ্ছা, আমি আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি অভিজিৎ দা। হ্যাঁ, এখানটা একটুখানি আমি নোটসটা, ওরা যেহেতু বলছে, আমি একবার সবাই দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? এখানে দেখো, দাঁড়াও 1 মিনিট। এখানটা আমি পরেই নোটসটা যদিও তোমাদেরকে পড়াবো, এটা আমার রাখা আছেই, দেখো। ঠিক আছে, এখানে সব কিছু আছে, এখানে দেখে নাও। এই যে, হ্যাঁ বলো, বলো। হ্যাঁ, কার একটা মাইক মনে অন আছে, একটু দেখি। হ্যাঁ, তানিয়া, একটু দাঁড়াও। হ্যাঁ, এখানে সবাই দেখতে পাচ্ছ? দেখো, এবার নোটসটা দেখতে পাচ্ছ, গভর্নমেন্টের স্কিম। ঠিক আছে, সবাই দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানে দেখো, শিক্ষাশ্রী প্রকল্প কবে স্টার্ট হয়েছিল, তার লক্ষ্য কী, এসসি এসটি স্টুডেন্টসদের সাহায্য এবং ₹800। কন্যাশ্রী প্রকল্প দেখে নাও, স্টার্ট হয়েছিল 2013 সালে 8ই মার্চ। এর লক্ষ্য কী ছিল, বাল্যবিবাহ রোধ আর আর্থিক সাহায্য। 13 থেকে 18 বছর বয়সে 1,000 টাকা পার ইয়ার দেওয়া হয়। 18 বছর বয়সের পর এককালীন 25,000 টাকা যদি বিয়ে না হয়। 14ই আগস্ট হচ্ছে কন্যাশ্রী দিবস, ইউনাইটেড নেশন দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। 2017 সালে এটা সর্বোচ্চ জনসেবামূলক প্রকল্প হিসাবে। ঠিক আছে, কন্যাশ্রী যেটুকু আছে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। যুবশ্রী প্রকল্প কি, স্বাস্থ্যসাথী কি, গতিধারা কি, শিশু সাথী কি, সুফল বাংলা, সবুজ সাথী, এগুলো সব পরে আমি আলোচনা করব। ঐক্যশ্রী, সেফ ড্রাইভ সেভ লাইফ, দুয়ারে সরকার, কর্মতীর্থ, ঠিক আছে, সবুজশ্রী, পথশ্রী, সব কিছু দেওয়া আছে। কি বললাম বুঝতে পেরেছো তো? নোটসের মধ্যে কভার করা আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো স্যার, হ্যাঁ, বলো। বলছিলাম আমি 11 12 আমার বাংলা মিডিয়াম ছিল, ঠিক আছে? হুম, 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 তো আমি স্যার ইংলিশ মিডিয়ামে সিলেক্ট করেছি। হুম। তো আমার আমার যে ইন্টারভিউটা হবে সেটা কি মানে পুরো ইংলিশেই বলতে হবে, না শুধু যখন আমি ডেমনস্ট্রেট করবো তখন শুধু ইংলিশেই বোঝাবো? এটা যদি বলে দেন। এবার দেখো, তোমাকে ইন্টারভিউতে যদি ইংরাজিতে যদি প্রশ্ন করে, তখন তোমাকে ইংরাজিতেই উত্তর দিতে হবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? তুমি বলবে যে, আচ্ছা অভিজিৎ দা, এটা এটা অভিজিৎ দা আছেন তো? ও তো বায়োলজিক্যাল সায়েন্স। হুম, 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 হুম। সেই ভাষাতেই তোমাকে উত্তর দিতে হবে। আমি সেটাই বলছি, যে তোমাকে যদি বলা হয় যে মানে তোমার নাম কি, বা এটা যদি বলে হোয়াটস ইওর নেম, তখন তোমাকে ইংরাজিতেই কিন্তু শুরু করতে হবে। ঠিক আছে, ওনারা যে যে ভাষায় প্রশ্ন করবেন, তোমাকে সেই ভাষাতেই উত্তর দিতে হবে। মিলন, কি বললাম বোঝাতে পেরেছি? ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে তুমি এটা, হ্যাঁ, ইংরাজিতে তুমি যদি স্বাচ্ছন্দ্য যদি না হও, অভিজিৎ দা, আমি ওকে একটা সাজেশন দিচ্ছি। হ্যাঁ, আপনি বলবেন আমি ঠিকঠাক সাজেশন দিলাম কিনা, অথবা অভিজ্ঞতা তো আপনার অনেক বেশি। সেটা হচ্ছে যে, তুমি একটা বিষয় যদি ইংরাজিতে তুমি কথা বলতে কনভারসেশনে খুব যদি ফ্রি হয়ে যাও, তাহলে তুমি যেরকম ঢোকাটা তোমার যদি মনে হয় বাংলাতে বললে তোমার সুবিধা হয়, তাহলে তুমি বলবে যে স্যার আসতে পারি, এইভাবে তুমি শুরু করতে পারো। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো মিলন? হ্যাঁ স্যার, বুঝি। অভিজিৎ দা, আমি কি বললাম ঠিক, ঠিকঠাক বলছি না? ও কি মে আই কামিন স্যার বলবে? হ্যাঁ, হুম, হুম,
মানে ক্লাসরুমে গিয়ে বাংলা ইংলিশ সবই মিক্সিং করে পড়াতে হয়। হুম 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 হ্যাঁ আমাদেরকেও তাই করতে হয়, ইংলিশ দিয়ে ইংরেজি হলে সব ইংরেজি হলে কেউ তো বুঝবেই না, যেহেতু বাংলা মিডিয়ামে আমরা। হুম আর তো এবার যদি শুরুটা গিয়ে দেখি যে ওনারা চাইছেন যে আমি কতটা আমার ফ্লুয়েন্সি আসলে একদম তার বিষয়টার উপরে হ্যাঁ হ্যাঁ শিফট, আমার পরিবারে শিফট করে চলে যেতে হবে। হুম আগে দেখবে মানুষের বাংলায় বাংলা যদি হুম হুম যদি ওনারা বাংলায় বলে কোনো অসুবিধা নেই, হুম ওনারা যদি ইংরেজি বলে এই ইংলিশে প্রশ্ন করেন আমি তো সেটা বাংলায় উত্তর দিতে পারি না, হুম হুম এটা তো বেশি জায়গা। হ্যাঁ হ্যাঁ সেইটাই মিলন তাহলে বোঝা গেল। দেখো তুমি ওনারা যদি বাংলাতে প্রশ্ন করেন তুমি বাংলাতে উত্তর দেবে, কিন্তু তোমাকে ওটা বুঝে নিতে হবে যে ওনারা কোন ভাষায় প্রশ্নের উত্তর চাইছেন। তবে মোস্ট প্রবাবলি হয়তোবা তোমাকে বাংলাতেই করা হবে, ঠিক আছে, কিন্তু মেন্টাল প্রিপারেশন নিয়ে যাবে যে ইংরাজিতেও বলতে হতে পারে, কিন্তু সেটা তাদের সাইকোলজি অনুযায়ী তোমাকে ওইটা ডিল করতে হবে, ঠিক আছে। হ্যাঁ ওইখান থেকে পরিত্রাণের উপায় হচ্ছে এটা, তো প্রথমে তুমি বলবে যে স্যার আমি কি আসতে পারি, যদি বাংলাতে দিতে চাও তখন তোমাকে বলবে যে হ্যাঁ আসুন, ঠিক আছে, তারপর তোমাকে শুরু করতে পারেন। বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে, আর কি কি বলছো বলো। ঠিক আছে তাহলে আবার অভিজিৎ দা, তাহলে ওদের, হ্যাঁ ওদের তাহলে ডেমো হচ্ছে আপনার শনিবার দিন, হ্যাঁ, আর আমি সব লিখে দেবো যে কিভাবে ডেমোটা হবে, যে যেমন বললাম। তাছাড়া আমি বৃহস্পতিবার দিনও তো সময় পাচ্ছি, ওদের সঙ্গে আমার কথা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে তোমরা তাহলে যে নোটসগুলো মানে আমি পড়ালাম সেগুলো একটুখানি তোমরা পড়ে রাখো, একটু কনফিডেন্স বাড়িয়ে রাখো, তাহলেই দেখবে হবে। আমি আবার বলছি যে সাবজেক্টটা কিন্তু একটু দেখে রাখবে, ক্লাস 11 ক্লাস 12 লেভেলের বই ভালো করে পড়বে, ঠিক আছে, এবং ডেমো টপিকগুলো একদম লিখে তৈরি করে ফেলো, একদম একটা পাতার মধ্যে লিখে, যাতে 5 মিনিটের মধ্যে তুমি টোটাল যাতে ডেমনস্ট্রেট করতে পারো, তো সেরকমভাবে তৈরি করে ফেলো, ঠিক আছে। এবং দরকার হলে যেটা মোবাইলে রেকর্ড করতে বলছে, এটা তোমাদেরও সুবিধা হবে, তুমি রেকর্ড দেখে তুমি নিজেই ঠিক করতে পারবে যে কোথায় তোমার ভুল হচ্ছে কোথায় তোমার ঠিক হচ্ছে। সেটা ঠিকঠাক করে 2-4 বার রিহার্সাল দিয়ে তারপরে হচ্ছে স্যারকে সেটা রেকর্ড করে তোমরা পাঠাবে, সেটা মনে হয় বেটার হবে। এবং তার ফলে স্যার মানে তোমার যেটা মনে হবে এটা বেস্ট হয়েছে, তাহলে সেইভাবে রেকর্ড করে পাঠাবে। তারপরে স্যার বলে দেবেন যে কোথায় ভুল হয়েছে, তোমার কোথায় কি কারেকশান করতে হবে, সেটা করার পরে তারপর সেইভাবে তোমরা কারেকশান করে